আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বিসিএস জব মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আশা করি আজকে একটা চমকপ্রদ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনি টপিকটা শুনলেই আপনার অনেক ভালো লাগবে। মজার বিষয় হচ্ছে এই এগুলো টপিক সবাই পড়াতে চায় না, বা এগুলো টপিক সবাই সবার এভাবে আত্মস্থ থাকে না। আজকে আমরা পড়াবো হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও পরিবেশ বিষয়ক সংস্থা, প্রোটোকল, চুক্তি, এগুলো বিশেষ প্রিলিমিনারিতে, যদিও বা সিলেবাস অনুযায়ী এখানে 3 নম্বর দেওয়া আছে, বাট আমাদের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র করে দেখা যায় এই টপিকস থেকে প্রশ্ন আরও বেশি হয়, 4টা 5টা পর্যন্ত হয়। তো আসেন আজকে আমরা একটা চমৎকার একটা ক্লাস এনজয় করি এবং ক্লাসটা আমরা আমাদের টাইমলাইনে রেখে দিই। এটা একটা সম্পদ হিসাবে থেকে যাক। আমি চাকরি পাওয়া পর্যন্ত এটা আমার জীবনের একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসুক, আমার জন্য একটা বড় আহ, মানে কি বলা যায়, নিয়ামত হিসাবে থেকে যাক এই ক্লাসটা। আমি যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ জানাবো লাইভটা শেয়ার করার জন্য। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের অনেকে জয়েন করেছে। এমডি আব্দুল হাই, হৃদয় চন্দ্র, আচ্ছা, তারপর হচ্ছে হাবিবুর রহমান, এমডি আব্দুল হাই। ওকে, যারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি আপনি আমাদেরকে জানাবেন যে আমাদের এই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ইভেন আপনারা যারা জয়েন করেছেন আপনাদের সুপরিচিত যারা রয়েছে, যারা চাকরি অথবা ভর্তি যুদ্ধ অথবা অন্য যে কোনো প্রস্তুতির জন্য, বিসিএস হোক, অন্যান্য চাকরি প্রস্তুতি হোক, অথবা বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো প্রস্তুতির জন্য, ক্যাডেট হোক, যারা সাধারণ জ্ঞান যে পার্টটাতে দরকার, প্রয়োজনীয়, ম্যান্ডেটরি, ইমার্জেন্সি, এইসব ব্যক্তিদেরকে সবাই আমরা 5 জন 10 জন করে মেনশন দিই। দেখবো ইনশাল্লাহ প্রচুর মানুষ আজকে লাইভে, আমরা এনজয় করব ক্লাসটা। অনেক তথ্যবল একটা ক্লাস আপনাদের উপহার দেব, কারণ আপনাদের প্রেজেন্স, আপনাদের উপস্থিতিটা, আপনাদের রেসপন্সটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। চলেন আমরা একটা চমৎকার ক্লাস আপনাদের উপহার দিব আপনাদের এটা উপস্থিতির উপরেই। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ, 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 শুক্রিয়া। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 150+ লাইভে উঠে গেছে। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্লিজ একটু কমেন্টের মাধ্যমে, আমাদের সবচেয়ে ভালো লাগে যে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন যদি কমেন্টে জানান, তাহলে আমরা অনেক খুশি হব। দেখতে পাচ্ছি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। প্লিজ আপনি কেমন আছেন? একা পাখি, আচ্ছা, একা পাখি ধন্যবাদ, অনেককে মেনশন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুলনা থেকে দেখতেছেন, সুরিয়া, আচ্ছা, একটু সবাই মেনশন দেন। বগুড়া থেকে গল্প শুধু আমার। ওকে, আপনি গল্প অবশ্যই বলতে পারবেন, আপনার গল্প আগে তৈরি করতে হবে, আপনির গল্পটা মানুষ শুনবে, সেই কাজটা আগে করতে হবে। খুলনা থেকে জামালপুর, রংপুর থেকে ফজলে রাব্বি, মাশাল্লাহ, সুমাই বিসিএস অ্যাপ্লিকেশন সাবমিট করতে গিয়ে, আচ্ছা, খুলনা থেকে সাতক্ষীরা, মাশাল্লাহ মাশাল্লাহ, সাতক্ষীরা বাংলাদেশের একদম দক্ষিণের একটা জেলা সাতক্ষীরা। তারপর কি আসমাউল পাখি, তারপর হচ্ছে মাগুরা থেকে, পাথরঘাটা থেকে। আচ্ছা, মানিকগঞ্জের ছেলে মেয়ে কি ক্লাস করে না? আমি মানে সপ্তাহে 5 দিন মানিকগঞ্জে যাই, মানিকগঞ্জের মানুষ কি পড়াশোনা করে না? এমডি আলামিন ভোলা থেকে, খুব কম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। পিঙ্কি দাস, আপনি কেমন আছেন? বরিশাল থেকে আছে ঋতু রহমান, বরিশাল, আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে। এবারে কিন্তু বিজিএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, আপনারা জানেন বিজিএস, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে বাংলাদেশের মধ্যে এবছর কিন্তু 2024-এর যে বিজিএস পরীক্ষায় প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাই না? আপনাদের বরিশাল। ওকে, জাকারিয়া সুলতানা বগুড়া থেকে। আচ্ছা, কি পেইড? এটা ফ্রি ক্লাস, আপনারা ফ্রি ক্লাসই করতে পারবেন, সমস্যা নাই। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেব। ক্লাসটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। হ্যাঁ, না লাগবে না, একটা চা দিলেন দিয়েন। হ্যাঁ, চা দিন। সিরাজগঞ্জ থেকে আছেন, আলহামদুলিল্লাহ। নেত্রকোনা থেকে আছে। ময়মনসিংহ এর লোক পেলাম না এখনো। ময়মনসিংহ, জামালপুর, মার্চে জামালপুরে ক্লাস নেওয়ার একটা কথা আছে জব মেডিসিনে, একটা সেমিনার ক্লাস নিতে পারি। দেখি জামালপুরের ছেলে মেয়ে নাই কি? সাইফুল ইসলাম নওগাঁ থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নেত্রকোনা থেকে আছেন,
ওকে, আমার মেসেজ দেখতে পাচ্ছেন না? অবশ্যই স্যারে যে দেখতে পেলাম, এই তো এখনই। সিলেট 30 সাল থেকে কে আছেন? 30 সাল থেকে দেখি, 30 সালে তো যাওয়া হয়। আদব স্যার ময়মনসিংহ থেকে আছেন, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাবনা, টাঙ্গাইল, চট্টগ্রাম থেকে আছেন শ্রাবন্তী, ওকে। সিলেট থেকে আছে, ও সিলেট, সিলেট বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটা জেলা হচ্ছে সিলেট। আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা সিলেট, মৌলভীবাজার। এবং আমার জীবনে আমি সবচেয়ে বড় মাছটা খেয়েছিলাম হাকালুকি হাওরের মাছ। আমার আঙ্কেল আছেন, উনি ইটা মানে ডানকান ব্রাদার্স ইটার চা বাগানে, ওখানে ডানকান ব্রাদার্স ডানকানে জব করেন চা বাগানে। তো উনি খুব শৌখিন মানুষ, খুবই ভালো মানুষ। মৌলভীবাজার, সিলেট, সিলেট, আচ্ছা মেলাগঞ্জ, রাজশাহী। আচ্ছা, দেখতে আমরা বাংলাদেশের 8টা বিভাগ আছে, তাই না? আমরা একটু শিখি বিভাগগুলো। বাংলাদেশের মোট বিভাগ আছে 8টি। 1829 সালে বাংলাদেশের প্রথম বিভাগ সৃষ্টি হয়েছিল। তখন বাংলাদেশে 3টি বিভাগ ছিল। প্রথমে ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাজশাহী। বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন বিভাগ, প্রতিষ্ঠাকালীন 3টি বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। দেখি এই বিভাগের কারা কারা আছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। ঢাকা বিভাগের বর্তমান জেলা আছে 13টি, চট্টগ্রাম বিভাগের জেলা আছে বর্তমানে 11টি, রাজশাহী বিভাগের জেলা আছে 8টি। তাহলে 13, 11, 8, 13, 11, 8। চলেন জিকে শিখি, এখান থেকেই জিকে শিখা শুরু করি। 13, 11, 8, 13, 11, 8, ঠিক আছে। এরপরে পরবর্তী 1960 সালে বাংলাদেশের চতুর্থ যে বিভাগটা হয় সেটা হচ্ছে খুলনা বিভাগ। তাহলে দেখি বাংলাদেশের চতুর্থ বিভাগ 1960 সালে হয়েছে খুলনা বিভাগ। এই খুলনা বিভাগের কারা কারা আছেন এরপরে দেখি। খুলনা বিভাগ, বাংলাদেশের খুলনা বিভাগ, বাংলাদেশের কুয়েত বলা হয় না, খুলনা বিভাগ বলা হয়। খুলনা বিভাগ সুন্দরবনের বিভাগ, বাংলাদেশের খুলনা। এরপরে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট 4টি বিভাগই ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, 4টি বিভাগ ছিল। এবং ওই স্বাধীনতার সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মোট স্বাধীন জেলা ছিল কিন্তু 19টি। তাহলে 4টি বিভাগ এবং 19টি, 4টি বিভাগ এবং 19টি ছিল, ওকে। এরপরে আমাদের আমাদের পরবর্তী স্বাধীনতার পরবর্তী 1993 সালে সৃষ্টি হয়েছে বরিশাল বিভাগ। তারা বরিশাল বিভাগে কারা কারা আছেন? 1993 সৃষ্টি বরিশাল বিভাগ। পরবর্তী ফলে পঞ্চম বিভাগ হয়েছে বরিশাল 1993। ষষ্ঠ বিভাগ হয়েছে 1995 সালে ঘোষণা করা হয়েছে সিলেট বিভাগকে। পরবর্তী 1998 সালে সিলেট বিভাগ মানে প্রশাসনিকভাবে রূপান্তর হয়। তাহলে 93 বরিশাল, 95 সিলেট, 98 কার্যকর যদি হয়েছে সিলেট। এরপরে আসেন, তাহলে আমাদের কয়টা গেল? 6টা বিভাগ চলে গেল, 6টা বিভাগ চলে গেল কিন্তু। তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা স্বাধীনতার আগে 4টা, পরে 2টা বলছে, একটা বরিশাল 1993, সিলেট 1995। এরপরে আসেন আমাদের 2010 সালে রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে 8টি জেলাকে নিয়ে নতুন 7ম বিভাগ হলো রংপুর বিভাগ। 2010 সালে রাজশাহী বিভাগের 8টি জেলা নিয়ে গঠিত হয় রংপুর বিভাগ। 8টি জেলা নিয়ে গঠিত হয় রংপুর বিভাগ, যেটি মুক্তিযুদ্ধের সময় 6 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছিলেন। রাজশাহী বিভাগ ছিল 7 নম্বর, রংপুর বিভাগ ছিল 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর, ওকে। এরপরে সর্বশেষ 2015 সালের 14 সেপ্টেম্বর 2015 সালের 14 সেপ্টেম্বর ঢাকা বিভাগ থেকে 4টি জেলা নিয়ে নতুন বিভাগ হয় ময়মনসিংহ। 2015 সালের 14 সেপ্টেম্বর 2015 সালের 14 সেপ্টেম্বর 4টি জেলা নিয়ে, ঢাকা বিভাগের 4টি জেলা নিয়ে সৃষ্টি হয় ময়মনসিংহ। সেই 4টি জেলার মধ্যে হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর। তাহলে বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম ময়মনসিংহ বিভাগ। এই যে প্রশাসনিক হিসাবে বিভাগ সৃষ্টি করতে পারে, জেলা সৃষ্টি করতে পারে, বিভাগ জেলা সৃষ্টি করতে পারে অথবা উপজেলা সৃষ্টি করতে পারে সরকারের কোন প্রতিষ্ঠান? জানলে উত্তরে কমেন্টে জানান, আমরা জানতে চাই যে জেলা, বিভাগ অথবা উপজেলা এগুলো সৃষ্টি করে সরকারের কোন প্রতিষ্ঠান? সরকারের কোন প্রতিষ্ঠান? আমার মামার বাড়ি বলখালি, নাকি বলখালি, বল মারিতে গেছিলাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই 40তম বিসিএস এর সম্মানিত ক্যাডার জনাব ইমান হোসেন ইমন, উনি বলমারি সরকারি কলেজে জব করেন, তো ওনার গেছিলাম। আর আপনার ওটা বলখালি না? ওকে।
ভাই আমি তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি, হ্যাঁ তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি এটা ঘটেছিল তৎকালীন সিলেট জেলার তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার তেলিয়াপাড়া চা বাগান এটা হয়েছিল, যেটা বর্তমানে প্রশ্ন আসে তেলিয়াপাড়া জায়গাটি কোথায় অবস্থিত, হবিগঞ্জ জেলায়, কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিল সিলেটের মধ্যে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা সবাই এই যে আমরা বলছে মানে শ্রাবন্তী মোনালিসা বলেছে নিকার, খুবই চমৎকার একটা প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী মোনালিসা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাইয়া, তোমার একটা ভালো একটা জব হোক, স্বপ্ন পূরণ হোক, দিন শেষে তুমি একটা ভালো কর্মেতে যোগদান করো, রাষ্ট্র দেশের সেবা করো। ও আমার কি রে, ও আচ্ছা দেখেন আমি অফিস থেকে আসছি এখন আইডি কার্ড খুলি নেই, তাই তো পকেটে কি বাড়তেছে তোর, দেখেন এটা একটা জিনিস কিন্তু স্বপ্নের, দেখছেন একটা জিনিস, এটার জন্য অনেক বছর পড়াশোনা করা লাগছে, একটা যে মনোগ্রাম এটা অনেক দাম, এই দেখেন এটা রাষ্ট্রীয় একটা মনোগ্রাম, একটা তিল, অনেক দাম এইটার, এইটা আপনাদেরও এরকম একটা হবে এবং দেখবেন যে এরকম একটা আমরা কিন্তু গাড়ি ইউজ করলে গাড়িতে এরকম এই মনোগ্রামটা লাগাতে পারবো, মানে রাষ্ট্রীয় যে সিলমোহর এটাকে বলে, যার ডিজাইনার হচ্ছে কে, রাষ্ট্রীয় সিলমোহর ডিজাইনার কে বলেন তো, কি পারেন কিনা? নিকার, নিকার, ওকে থ্যাংক ইউ নিকার, এটা কিন্তু রাষ্ট্রীয় সিলমোহর তাই না, এটা অনেক দাম আছে, এটা দেখলে ধরেন বাংলাদেশের অনেক জায়গাতে ঝুটঝামেলা, মানে দিস ইজ মাই কাউ দেখাইলে অনেক জায়গাতে আছে, আপনার সমস্যা নাই যে সরকারি লোক আইডি কার্ড, এই তো মানে আমাদের তো পরিশ্রম তো এরকম একটা আইডি কার্ডই, তাই না বলেন, এরকম আর তো কিছু না, আপনি তো এরকম একটা আইডি কার্ডই পাবেন সরকারি, এটাই এই একটা জিনিসই আপনার অনেক সম্মানের, এই জিনিসটাই যেটা দেখলে দেন না গাড়ির পিছনে লাগাই রাখে, দেখবেন গাড়ি বিভিন্ন গাড়ির পিছনে লাগানো থাকে, ওইগুলো গাড়ি দেখলে দেখবেন যে ট্রাফিক পুলিশদের সব জায়গায় ছেড়ে দেয়, যে এটা সরকারি গাড়ি ছেড়ে দেন, ঝামেলায় যাওয়ার কি দরকার। রাষ্ট্রীয় মনোগ্রাম এর ডিজাইনার হচ্ছে এন সাহা, এন সাহা, এখানে চারটা, এখান থেকে দেখেন পড়াই, রাষ্ট্রীয়টার নাম হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম, এখানে দেখেন চারটা তারকা আছে লাল লাল কালারের, এই পাশে দুইটা এই পাশে দুইটা, এই চারটি তারকা দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে বুঝায়, এই চারটি তারকা দ্বারা বাংলাদেশের সংবিধানে কি বুঝায়, চারটি মূলনীতিকে বুঝায়, ওপরে লেখা আছে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা যখন বিসিএস এ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিখি তখন আমাদের কাছ থেকে একটা সুপারিশপত্র চাই, মানপত্র চাই, তখন আমরা এই মনোগ্রামটা আঁকি খাতার উপরে, একে নিচে এরকম করে 6টার মতো স্টেপ দিয়ে আমরা ইয়াগুলো লিখি, সরকারি স্মারক লিখি, স্মারক নাম্বার দিয়ে এগুলো দিই এরকম। এখানে দেখেন চারটা তারকা আছে, এই যে আমার ইয়াতে আমার যে এটা চারটা তারকা আছে দুই পাশে দুই পাশে, এবং উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে আছে সরকার, এটার নাম হচ্ছে এটা হচ্ছে মনোগ্রাম, যার ডিজাইন হচ্ছে এন সাহা, এন সাহা, এন সাহা, নিত্যনন্দন সাহা, নিত্যনন্দন সাহা বা এন সাহা হচ্ছে এটা ডিজাইনার। 1 নম্বর কমন করে দিলাম। জাতীয় পতাকা জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, আর রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এন সাহা। দেখুন আপনি এটা পরীক্ষায় পেয়ে যাবেন মাঝে মাঝে ইনশাল্লাহ। ওকে, আপনাদের একটা দোয়া করি খুব শীঘ্রই এরকম একটা পরিচয় হোক, একটা কার্ড থাক, এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঢাকার কল্যাণপুর থেকে দেখছি ভাইয়া, চায়ের দাওয়াত রইলো, মিরপুর 10-এ আসবেন ইনশাল্লাহ, আপনার জন্য চায়ের দাওয়াত রইলো। ওকে, তাহলে আসেন আমরা আজকে পড়াশোনায় চলে যাই, সবাই একটু মেনশন দেন, শেয়ার দেন, আর আমি জুবাইর ভাইকে অনুরোধ করব, গতকালকে আমরা বই পাঠিয়েছি, একজনরে আমরা বই পাঠাতে পারিনি, সুমাইয়া চৌধুরী মেবি ঠিকানা দেয়নি আর কি, তো হয়তো বা উনি ব্যস্ত ছিলেন বা কোনোভাবে নোটিশে আসেনি। আপনারা আজকে আমরা একটা কুইজ নিব লাস্টে, যিনি কুইজ দেবেন আমি জুবাইর ভাইকে অনুরোধ করবো লাস্টের 5টা কোশ্চেনের উত্তর যিনি দিতে পারবেন, আজকে আমি আরেকটা বই পাঠাবো আমরা, সেটা হচ্ছে মিহির শিখে ফাইনাল সাজেশন। আর আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছেন, সাধারণ জ্ঞান যাদের মনে থাকে না, শর্টকাটে আপনি সাধারণ জ্ঞান বইটা সিলেবাসটা শেষ করতে চাচ্ছেন, দিস ইজ দ্য পারফেক্ট বুক ফর ইউ। অ্যান্ড আই থিঙ্ক আপনি এটা দেখে পছন্দ হবে না, বাট পড়া দেখেন, আপনি একটা পরীক্ষা দেন, এখান থেকে আপনি 90% 80 থেকে 90% ইনশাল্লাহ হুবহু কমন পাবেন আপনি পরীক্ষাতে। খুবই চমৎকার একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, সাধারণ জ্ঞানের 300টা টপিকসকে কমপক্ষে আমি ছোট করে এখানে নিয়ে আসছি, এবং কোনোভাবেই মানে এটা স্কিপ করার সুযোগ নাই, কারণ এখানে ছোটখাটো সবকিছু দেওয়া আসছে। আমাদের অলমোস্ট বস চলে আসছে,
বস অফ দ্য বসেস। আমার এই যে কলিজার ভাই, কলিজার বোন, সবাই কেমন আছে? এই যে আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে আপনারা শেয়ার করতেছেন না, কাহিনী কি? ও আল্লাহ, হ্যাঁ, আজকে মাত্র 95 শেয়ার আমি আছে। বলি, আজকে গতদিন কিন্তু আমরা বই অলরেডি কয়জন রে দিছি? দুই তিনজন রে, 3 জন রে। তিনজনকে বই দিছি। আজকেও কিন্তু বই যাবে। না, একজন তার মধ্যে অ্যাড্রেস দেয়নি আমাদের, ওনাকে আমাদের অনেক চেষ্টা করছি। আচ্ছা, যে অ্যাড্রেস দেন নাই সেটা তার ব্যর্থতা, কিন্তু আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন বই পেয়ে যাবেন। আর শেষ মুহূর্তের সাজেশন মানেই এটা। জিকের এই যে ছোট্ট কয় পেজ, মাত্র এর দাম তো 1 লক্ষ টাকা হওয়া উচিত। এটা 140 পৃষ্ঠা। 13 বছর ধরে কাজ করতেছি, হওয়া উচিত না এত? আচ্ছা, যাই হোক, আমার কলিজার ভাই, কলিজার বোন, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে সর্বোচ্চ শেয়ার করলে বইটা পাচ্ছেন, সর্বোচ্চ মেনশন করার মধ্যে থাকলেও আপনারা বই পাবেন। তো আমরা একটু সবাই শেয়ার করব প্লিজ। দেখি আজকে এই লাইভে থাকা অবস্থায় আমি মিনিমাম 500 আছেন, 500 মানুষ একটা করে শেয়ার করলে 500 শেয়ার হয়। আর কৃতজ্ঞতা জায়গা থেকে তো আমরা একটা করে শেয়ার করতে পারি। এই যে ক্লাসটা স্যার নিচ্ছেন ইফোর্ট দিয়ে, ডেডিকেশন দিয়ে, এই ডেডিকেশনের তো মূল্যায়ন আছে রে ভাই। কৃতজ্ঞতা শ্রাবন্তীর বই স্বীকার করেন, পাঠানো হয়েছে। কৃতজ্ঞতা একটু স্বীকার করেন প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। এই যে দেখছেন স্যার, এই যে সবাই শেয়ার করতেছে, মাশাআল্লাহ, শেয়ার ডান, এই যে শেয়ার ডান, 135 শেয়ার হয়ে ডান, গেছে, শেয়ার ডান, 100 শেয়ার থেকে ডান। 135, এই যে 35 সবাই জন। শেয়ার করতেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। দেখছেন, প্রশ্ন পর্ব চলবে, নেন, সমস্যা নাই, কিন্তু শেয়ার করেন সবাই। শেয়ার করে কমেন্টে ডান লিখেন, ডান লিখেন। পেইড ব্যাচ না, এটা ফ্রি ক্লাস। এটা ফ্রি ক্লাস ভাই, সবার জন্য উন্মুক্ত ক্লাস। একটু 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 সবাই শেয়ার করলেই কিন্তু, এই যে এখন 500 করতেছেন, কিন্তু শেয়ার করলেই 500 পরিণত হবে কত জানেন? 1000-এ। কিন্তু এই যে আপনারা হেল্প করতে চান না, অথচ সৃষ্টিকর্তা বলছে যে তুমি কারো হেল্প করলে তোমার হেল্প করার জন্য পেছনে মানুষ রেডি থাকবে, অন্য মানুষ দিয়ে তোমার আমি হেল্প করাবো। কিন্তু আমরা এত কৃপণ যে আমরা মানে কারো ভালো দেখতে চাই, পারি না। ভাই, আপনার শেয়ারের মাধ্যমে যে আরো 10 জন উপকৃত হইলো, ওই উপকারের সোয়াব সারা জীবন যেমন পাবেন, এটার ফল সারা জীবন ভোগ করবেন। একটা ক্লাসের মাধ্যমে কেউ যদি 2টা এমসিকিউ পরীক্ষার হলে গিয়ে বেশি রাইট করে, এই উসিলায় হইলেও দেখবেন যে আপনি জান্নাতেও যাইতে পারেন। কারণ ওই 2টা এমসিকিউ বেশি রাইট হওয়ার কারণে জবটা হয়ে গেছে, ও সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ। সো মানুষের হেল্প করার চিন্তা ভাবনা বা মেন্টালিটি সবসময় মাথার মধ্যে রাখতে হবে। সো যাই হোক, আমরা শেয়ার করব। আমি আর সময় নিচ্ছি না, সবাই একটু শেয়ার করে দেবো ইনশাল্লাহ। যাই হোক স্যার, থ্যাংক ইউ, শেয়ার হয়ে যাবে 500। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের টপিকসটা কিন্তু একটু কঠিন, একটু জটিল, কারণ এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট। কারণ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটা বিষয় হচ্ছে পরিবেশ, এবং আমরা পরিবেশ যদি না থাকে আমরা থাকতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। ফলে পরিবেশ ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, বাট একটু কঠিন হওয়ার কারণে আমরা পড়ি না বা আমরা প্রশ্ন আসলে পারি না। বাট আজকের ক্লাসটা করেন, এটা আপনার অবশ্যই আজকের পরে পরিবেশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। একটু সময় নিয়ে ক্লাস নিব, একটু সময় নিয়ে ক্লাস নিব, একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আপনি ধৈর্য ধরে থাকলে আপনারই লাভ। আর আমার একটা নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি যদি 5 জন ক্লাসে থাকে, আই ডোন্ট কেয়ার। এই যে আপনারা যে শেয়ার করতেছেন, এগুলো শেয়ার না করলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার জায়গা থেকে স্যাটিসফাইড। কারণ আমি বিশ্বাস করি যে আমি যদি ডেডিকেশন দিয়ে আপনাকে কিছু দেই, এটা আমার নিজেরই স্যাটিসফ্যাকশন কাজ করবে। আপনার কি করলো এটাতে যায় আসে না, আমি আমার নিজেকে ভালো রাখতে চাই। সো আমি আমার জন্য করতেছি, আপনি আপনার জন্য করলে ভালো, এটা না করলেও সমস্যা নাই। এমনি দেখেন, শেয়ার করতেই হবে এমন নয়। সরি, পরিবেশ ইস্যু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা জটিল এবং কঠিন একটু। ঠিক আছে, দিয়ে দেন, লাগবে। পরিবেশ ইস্যু টাঙ্গাইলের স্টুডেন্ট লাইব্রেরিতে পাওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। পরিবেশ ইস্যু, আমরা পরিবেশ ইস্যুর প্রথমেই পড়াবো যে সংস্থাটার নাম, তার নাম হচ্ছে গ্রিন পিচ। আস্তে আস্তে পড়াবো, টেনশন নিয়েন না। গ্রিন পিচ, ঠিক আছে? এটা ইংরেজিতেও লিখতে পারি এভাবে, গ্রিন বানানো হচ্ছে গ্রিন পিচ। টেনশন নেবেন না, আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে? গ্রিন, গ্রিন মানে সবুজ, পিচ মানে শান্তি, সবুজে শান্তি, তাই না? গ্রিন পিচ একটা সংস্থা। তাহলে আমরা বুঝতেছি, এটা লেখাই আছে, প্রশ্ন আপনার হুবহু দিবে। গ্রিন পিচ কি? এটা পরিবেশ
বিষয়ক সংস্থা। এই যে একটা ছোট্ট কথা, পরিবেশ বিষয়ক সংস্থার নাম হচ্ছে গ্রিনপিচ। এই কথাটাই এ পর্যন্ত আমার দেখা অসংখ্য প্রশ্ন, আমার বইয়ের 1 পৃষ্ঠা খালি এই কথাটাই আছে, এই গ্রিনপিচ নিয়ে প্রশ্ন আছে 15-20টা। তার মানে কি পরিমাণ মানে প্রশ্ন আসে এই জায়গা থেকে। গ্রিনপিচ একটা সংস্থা, গ্রিনপিচ হচ্ছে পরিবেশ বিষয়ক সংস্থা, গ্রিনপিচ হচ্ছে পরিবেশ বিষয়ক কি সংস্থা। এটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, এই সংস্থাটা কেন প্রতিষ্ঠা করা হলো, প্রতিষ্ঠার প্রেক্ষাপট, এটা পরীক্ষায় বারবার আসে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2021 সালে প্রশ্নটা আসছিল, গ্রিনপিস প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা কি। 1970 সালে যুক্তরাষ্ট্র আটলান্টায়, ভুল করা যাবে না কিন্তু, অনেকে মনে করে আটলান্টিক মহাসাগর, না না, আটলান্টা হচ্ছে যুক্তরাষ্ট্রেরই একটা জায়গা, যুক্তরাষ্ট্রের আটলান্টা আর কি। এই আটলান্টা 1970 সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরমাণু পরীক্ষার প্রতিবাদে গ্রিনপিস প্রতিষ্ঠা। তাহলে বলেন, এইটা পরীক্ষায় আসছিল, গ্রিনপিচ কেন প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রিনপিচ কেন প্রতিষ্ঠা করা হয়েছে? যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরমাণু পরীক্ষার কারণে, যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরমাণু পরীক্ষার প্রতিবাদে। মহাদেশ ভিত্তিক যে আলোচনাটা হবে আর কি, স্যার বললেন যে এক নাগারে মহাদেশ ভিত্তিক ক্লাস নিলে আপনাদের একঘেয়েমি চলে আসতে পারে, তো অন্য কিছু, অনেকে এগুলো আমাদের কমেন্টে জানিয়েছেন যে এই টপিকসগুলো একটু তাদের জানা দরকার, এই জন্য আমরা নিচ্ছি, সমস্যা নাই। এই নেক্সট হচ্ছে ফ্রাইডে বা যে কোনো একটা দিন আমরা আবার আপনার মহাদেশ ভিত্তিক ক্লাস নেব। খুঁজাই তো পাই না টপিকস কি নেব, একটা মহাদেশ মনে হয় আমরা পড়িয়েছি, এরপরে আমরা নেক্সট হচ্ছে নেব হয়তো বা আফ্রিকা অথবা ওশেনিয়া বা উত্তর আমেরিকা, এই মহাদেশগুলো নিব, একদম চমৎকার করে পড়াবো যে আফ্রিকা মহাদেশ কি, এই আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ এশিয়াকে কোন প্রণালী সেপারেশন করছে, আফ্রিকার অঞ্চলগুলো, জ্যামিতিক সীমারেখার দেশগুলো কি, কেন আফ্রিকা অজ্ঞাত মহাদেশ বলা হয়, তারপরে আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ কিভাবে আফ্রিকার সাথে জড়িত, বর্তমানে আফ্রিকাকে নিয়ে ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো কি পলিটিক্স খেলতেছে এগুলো, ঠিক আছে। তারপরে আফ্রিকাতে কিভাবে বর্ণবাদ প্রথা আসলো, সেটা কিভাবে নেলসন ম্যান্ডেলা হাত ধরে চলে গেল, এই আদ্যপান্ত চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এখন এটা দেখেন, তাহলে 1970 সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরমাণু পরীক্ষার প্রতিবাদে প্রতিষ্ঠা হয় গ্রিনপিচ। তাহলে আমরা দুইটা ঘটনা বলছি। গ্রিনপিচ কি? একটি পরিবেশবাদী সংস্থা। গ্রিনপিচ কেন প্রতিষ্ঠা করা হলো? যখন 1970 সালে যুক্তরাষ্ট্র তার আটলান্টায় পরমাণু পরীক্ষা করলো, এর প্রতিবাদে যারা পরিবেশকে ভালোবাসেন তারা যে প্রতিষ্ঠা করলো তার নামই গ্রিনপিচ। তাহলে গ্রিনপিচ আমরা উপরে লিখবো আর কি বাকিটা, গ্রিনপিচ। তাহলে এই গ্রিনপিচ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, তাহলে এরপরে প্রতিষ্ঠাই হলো, কবে প্রতিষ্ঠা হলো? গ্রিনপিচ প্রতিষ্ঠা হলো 1971 সালে। 1971 সালে কানাডার ভ্যাঙ্কুভারে, ভ্যাঙ্কুভারে, হ্যাঁ ঠিক আছে, কানাডার একটা প্রদেশ নাম ভ্যাঙ্কুভার। তাহলে 1971 সালে কানাডার ভ্যাঙ্কুভার কিন্তু কানাডার একটা সমুদ্র বন্দরও। তাহলে ভ্যাঙ্কুভার সমুদ্র বন্দর কোন দেশে? কানাডা। তাহলে গ্রিনপিচ প্রতিষ্ঠা হয়েছেন কোন দেশে? 1971 সালে কানাডার ভ্যাঙ্কুভারে। 1971 সালে কানাডার ভ্যাঙ্কুভারে। তাহলে কানাডার ভ্যাঙ্কুভারে, তাহলে গ্রিনপিচ প্রতিষ্ঠা হচ্ছে কানাডাতে, কত সালে? 1971 সালে। এই সংস্থাটির সদর দপ্তর, গ্রিনপিচ সংস্থাটির সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডস।
আমস্টারডাম নেদারল্যান্ডস, আমস্টারডাম নেদারল্যান্ডস। এই যে সদর দপ্তর আমস্টারডাম নেদারল্যান্ডস, যার ফলে এইটাও পরীক্ষায় আসে গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক সংস্থা? আমস্টারডাম ভিত্তিক। গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক? নেদারল্যান্ডস ভিত্তিক। গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক? আমস্টারডাম ভিত্তিক অথবা নেদারল্যান্ডস ভিত্তিক। গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক প্রশ্ন আসলে এটা বিশেষ পিলিতে আসছে আমস্টারডাম ভিত্তিক পরিবেশ সংস্থা বা নেদারল্যান্ডস ভিত্তিক পরিবেশ সংস্থা। মনে রাখতে হবে টিআই কোন দেশ ভিত্তিক? জার্মানির বার্লিন ভিত্তিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? লন্ডন যুক্তরাজ্য ভিত্তিক। আর এটা প্রশ্ন আসে গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক? আমস্টারডাম নেদারল্যান্ডস ভিত্তিক। এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন বারবার আসে, দেখি কমেন্টে জানান তো দেখি পারেন কিনা। টিআই মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা। জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থার নাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থার নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থার নাম গ্রিনপিচ। দেখি কারা কারা পারেন একটু কমেন্টে জানাবেন। এই তিনটা লাইন থেকে একটা প্রশ্ন আসবে মাস টিআই, একটা বলেছি টিআই, একটা বলেছি টিআই, একটা বলেছি আমরা টিআই, একটা বলেছি টিআই। দেখি কমেন্টে করেন দেখি, এখানেই মুখস্থ করেন, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করেন। টিআই অথবা অ্যামনেস্টি, টিআই অথবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। এটা একটা মানবাধিকার সংস্থা, এটা একটা দুর্নীতি বিরোধী সংস্থা টিআই। আরেকটা হচ্ছে আমরা বলেছি গ্রিনপিচ, গ্রিনপিচ। তাহলে তিনটা একটু কমেন্টে করবেন, আজকে এই তিনটা লাইন কমেন্টে করবেন। টিআই কোন দেশ ভিত্তিক কি ধরনের সংস্থা? অ্যামনেস্টি কোন দেশ ভিত্তিক কি ধরনের সংস্থা? গ্রিনপিচ কোন দেশ ভিত্তিক কি ধরনের সংস্থা? জার্মানি এর বার্লিন, আচ্ছা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা। ওকে ওকে, জার্মানি কি জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আচ্ছা এরপর হচ্ছে টিআই, টিআই লিখলে হবে সংক্ষেপে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং গ্রিনপিচ। সবাই কমেন্ট করবেন এই তিনটা জিনিস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং গ্রিনপিচ। ওকে এবার আসেন তাহলে গ্রিনপিচের সদর দপ্তর আমস্টারডাম নেদারল্যান্ডস। এই গ্রিনপিচের পূর্ব নাম ছিল, গ্রিনপিচের পূর্ব নাম ছিল, এটা গ্রিনপিচ প্রথমে নাম ছিল না, পূর্ব নাম ছিল ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক, ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি। তাহলে গ্রিনপিচের পূর্ব নাম কি ছিল? ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি, ডন্ট মেক এ ওয়েভ কমিটি। এই গ্রিনপিচের সারা পৃথিবী ব্যাপী, ইউরোপ ব্যাপী যেসব দেশ পরিবেশের বেশি ক্ষতি করে সেসব দেশের চারপাশে সমুদ্রে ঘোরাফেরা করে গ্রিনপিচের একটা জাহাজ। তাহলে গ্রিনপিচের জাহাজ, যে জাহাজটা ঘোরাফেরা করে তার নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়র, রেইনবো, রেইনবো ওয়ারিয়র, ওয়ারিয়র, রেইনবো ওয়ারিয়র। গ্রিনপিচের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র, গ্রিনপিচের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র। ডন মেক এ ওয়েভ কমিটি, ডন মেক এ রেইনবো ওয়ারিয়র। বাহ সুন্দর, যে বিজয় রাজ বলেছে রেইনবো ওয়ারিয়র, রেইনবো ওয়ারিয়র। ঠিক আছে, তাহলে রেইনবো ওয়ারিয়র। শোনেন একে যেন বলছে বই পাওয়ার জন্য কি হয়েছে, শোনেন বই পাওয়াটা তো বিষয় নয়, একটা বইয়ের দাম এটা 200 টাকা, বাট এটা যে একটা মিহির স্যারের হাত ধরে পেলেন এইটা তো একটা আরেকটা জিনিস। আমার কথা বাদ দিলাম, আমি একটা নগণ্য মানুষ, আপনি যে একটা গিফট পেলেন এটার আনন্দই তো অন্যরকম ভাই। আমাদের ওই যে কলেজে একটা প্রোগ্রাম হলো, তো ওইখানে প্রোগ্রাম চলতেছে, ধরেন আপনি ওইখানে একটা ছোট্ট পুরস্কার দিবে,
তো এতগুলো মানুষের মধ্যে যিনি চ্যাম্পিয়ন হলো তার আনন্দটাই তো অন্যরকম। পুরস্কারটার তো ব্যাপার নয়, সবাই তো ফার্স্ট ক্লাস অফিসার। ওই 10 টাকার একটা জিনিস কিনতে পারবে না এমন কেউ নাই ওখানে। সবার বেতনই তো 35,000 প্লাস। মানে আমার বেতনই সবচেয়ে কম, কারণ আমি ওই ওই ওখানের সবচেয়ে জুনিয়র অফিসার, 43-এ জয়েন করছে। আগে তো সবগুলো আগের ক্যাডার। তো সবাই কিন্তু ওই যে 10 টাকা 20 টাকার একটা জিনিস পাবে, এইটার কিন্তু আনন্দ নয়। অনেককে পরাজয় করে জয় পাইছে, এটারই একটা আনন্দ অন্যরকম। এই আনন্দ থাকা উচিত। এগুলো একবারে সবকিছু মাইরা ফেললে হবে? জীবন যৌবন আনন্দ সব ফেলা যাবে? আবেগগুলো বাঁচায় রাখা লাগবে, আনন্দ বাঁচায় রাখা লাগবে। চাকরি হওয়ার পরে উপভোগ করতে হবে না? গিফট ইজ গিফট। এটা একটা বিশাল জিনিস যাকে কখনোই প্রাইসের মধ্যে নিয়ে আসা যাবে না। হ্যাঁ, ওকে। ও, ডোন্ট মাইন্ড না? আপনি একজনের লাত্তি দেয়া কইবেন ডোন্ট মাইন্ড না? সরি বললে হয়ে যাবে সব সমাধান? সরির পূর্ণরূপ আছে তো। ওকে, তাহলে আসি গ্রিন পিচ। গ্রিন পিচ হচ্ছে একটা পরিবেশবেদী সংস্থা। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে 1970 সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরমাণু পরীক্ষার প্রতিবাদে এটা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা 1971 সালে। গ্রিন পিচের সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডস। গ্রিন পিচের পূর্ব নাম ছিল ডন মেকে ওয়েভ কমিটি। গ্রিন পিচের বর্তমান সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডস। গ্রিন পিচের একটা জাহাজ রয়েছে, নাম তার রেইনবো ওয়ারিয়র। রেইনবো ওয়ারিয়র। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু কমেন্ট করবেন ক্লিয়ার হয়েছে কিনা, এরপরে আমরা যাব। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা একটু। গ্রিন পিচের পরে আমরা পড়াবো হচ্ছে ইউন্যাপ। পরিবেশ বিষয়ক সংস্থা হচ্ছে ইউন্যাপ, খুবই ইম্পর্টেন্ট। ইউন্যাপ জাতিসংঘের জাতিসংঘের পরিবেশ, ভাষা বুঝবেন, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা ইউন্যাপ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম ইউন্যাপ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম ইউন্যাপ। ইউন্যাপের পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউন্যাপ প্রতিষ্ঠা 5 জুন 1972। এই যে ইউন্যাপ যেদিন প্রতিষ্ঠা হয়েছে এই দিনই হচ্ছে আমাদের কি দিবস বলেন তো? 5 জুন। প্রতিবার প্রাইমারিতে পরীক্ষা আসে, 5 জুন কি দিবস বলেন? 5 জুন কি দিবস? জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম ইউন্যাপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট মানে প্রোগ্রাম। ওকে, এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটি প্রতিষ্ঠা হয়েছে 5 জুন 1972। 5 জুন 1972 প্রতিষ্ঠা হয়েছে 5 জুন 1972 সালে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল 1972 সালের স্টকহোম সম্মেলন। 1972 সালে স্টকহোম সম্মেলন। প্রতিষ্ঠার প্রেক্ষাপট 1972 সালে স্টকহোমে পরিবেশ নিয়ে প্রথম সম্মেলন হয়েছিল। স্টকহোমে 1972 সালে, যার পরিপ্রেক্ষিতে 5 জুন 1972 সালে ইউন্যাপ প্রতিষ্ঠা করা হয়। 5 জুন 1972 সালে ইউন্যাপ প্রতিষ্ঠা করা হয়। এখানে আমাদের দুইটা প্রশ্ন। এক, যেদিন ইউন্যাপ প্রতিষ্ঠা করা হলো ওই দিনটাই মূলত একটা দিবস পালন করা হয় 5 জুন। তাহলে সবাই উত্তর দিবেন। আপনারা দেখতে পাচ্ছি আমরা অলরেডি সুলতানা খানম, তারপর হচ্ছে ফয়েল চৌধুরী, জলপরি 5 জুন। ওকে, তারপর হচ্ছে নাইমুন মিয়া। 5 জুন হচ্ছে বিশ্ব
পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। ভেরি গুড, যারা উত্তর করেছেন অনেক ধন্যবাদ। এখন একটা প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম, আমি আবার বলতেছি এই লাইনটা পরীক্ষায় আসলে পোলাপান পারে না, সহজ লাইন। বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন হয়েছিল স্টকহোমে। আবার বলবেন, বিশ্বের পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন হয় কোথায়? বিশ্বের পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন হয় কোথায়? কমেন্টে জানাবেন। বিশ্বের পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন হয় 1972 সালে স্টকহোমে। 1972 সালে স্টকহোমে। আমার প্রশ্ন হচ্ছে, এই স্টকহোমটা কোন দেশের শহর? স্টকহোমটা কোন দেশের শহর? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আর স্টকহোমটা কোন দেশের শহর? সবাই উত্তর দিবেন। যেখানে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হয়েছিল, এই স্টকহোমটা কোন দেশের শহর? তাহলে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম ইউন্যাপ। ইউন্যাপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, প্রতিষ্ঠা 5 জুন 1972। প্রেক্ষাপট 1972 সালে প্রথম স্টকহোম সম্মেলন হয়েছিল। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় পরিবেশ বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে, সেই জন্যই ইউন্যাপ প্রতিষ্ঠা করা হয়। ইউন্যাপের সদর দপ্তর বারবার পরীক্ষায় আসে, তার নাম হচ্ছে ইউন্যাপের সদর দপ্তর। ইউন্যাপের সদর দপ্তর, ইউন্যাপের সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। আফ্রিকার 2টা দেশেই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। একটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর রয়েছে, আর নাইরোবিতে 3টি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। আফ্রিকার 2টি দেশে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। আফ্রিকার 2টি দেশে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। একটি দেশ হচ্ছে ইথিওপিয়া, আর একটি দেশের নাম হচ্ছে কেনিয়া। একটি দেশের নাম হচ্ছে ইথিওপিয়া, আরেকটি দেশের নাম কেনিয়া। তাহলে এই স্টকহোম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ভুক্ত একটি রাষ্ট্র, যার নাম সুইডেন। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। আপনারা যারা সুইডেন উত্তর করেছেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাদেরকে। সুইডেন। তাহলে সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক। নরওয়ের রাজধানী ওসলো। এই 5টি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। ওকে। ইউনেপের সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া। তাহলে আফ্রিকার 2টি দেশে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর আছে, পরীক্ষায় আসে। তাহলে নাইরোবিতে আছে এমন 3টি সংস্থার সদর দপ্তর। কয়টি সংস্থার? 3টি। 1 নম্বর সংস্থার নাম হচ্ছে অক্সফাম। একটা সংস্থার নাম হচ্ছে অক্সফাম। আরেকটি সংস্থার নাম হচ্ছে গ্রিন বেল্ট মুভমেন্ট। গ্রিন বেল্ট মুভমেন্ট। তাহলে 3 নম্বর সংস্থার নাম কি, যার সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া? বলেন দেখি। নাইরোবিতে, কেনিয়াতে 3টি সংস্থার সদর দপ্তর আছে, অক্সফাম, গ্রিন বেল্ট মুভমেন্ট, আরেকটি কি দেখি পারেন কিনা। আমি কুড়িগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ খান তাজুল। সাবরিনা মুমতাজ শুধু। আর আচ্ছা, আফ্রিকান, এটি একটা গেল। আর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ওকে, ডান। তাহলে এই 4টি সংস্থার সদর দপ্তর আফ্রিকাতে আছে। তাহলে একটি সংস্থার নাম কি? ভেরি গুড, যারা উত্তর করেছে ইউন্যাপ, তাদের উত্তরটা সঠিক হয়েছে। ইউন্যাপ তো পড়াচ্ছি, যে আঙ্গুল দিয়ে পড়াচ্ছেন তাকে গুনবেন না। তাহলে অক্সফাম, গ্রিন বেল্ট, ইউন্যাপ 3টি সংস্থার সদর দপ্তর আছে হচ্ছে নাইরোবি, কেনিয়া। পুরা ব্যাপারটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করবেন, প্রিয় ভাই বোন, প্লিজ সবাই একটু কমেন্ট করবেন ক্লিয়ার কিনা। ইউন্যাপ, অক্সফাম, গ্রিন বেল্ট মুভমেন্ট, ইউন্যাপ,
অক্সফাম গ্রিন বেল্ট মুভমেন্ট সদর দপ্তর হচ্ছে কেনিয়া নাইরোবি, আর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা ইথিওপিয়া, আদিস আবাবা ইথিওপিয়া। তাহলে আমাদের দুইটা সংস্থা গেল, একটা পড়ালাম গ্রিন পিচ, একটা ইউনেপ। 3 নম্বর সংস্থার নাম WMO। WMO বোঝাই যাচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল, মেটেরোলজিক্যাল মানে আবহাওয়া, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ওয়ার্ল্ড মানে বিশ্ব, মেট্রোলজিক্যাল মানে আবহাওয়া, অর্গানাইজেশন সংস্থা, তাহলে বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা। তাহলে এই বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা ইস্টাবলিশড হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল 23 মার্চ 1950, 23 মার্চ 1950। এই জন্য বলেন প্রতি বছর 23 মার্চ কি দিবস পালন করা হয়? কমেন্টে জানাবেন 23 মার্চ প্রতি বছর কি দিবস পালন করা হয়? 23 মার্চ কি দিবস পালন করা হয়? এই ওয়ার্ল্ড WMO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। সবাই একটু কমেন্টে জানাবেন আমাকে যে WMO কি দিবস পালন করা হয়? যে 1950 সালে 23 মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা হলো, ফলে এই সংস্থা প্রতিষ্ঠার দিনটাকে কি দিবস হিসেবে পালন করা হয়? আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার ক্লাসগুলো তো আমার নিজের ইয়াতে শেয়ার দিই নাই, আপনারা আর কি শেয়ার দিবেন? সবাই একটু কমেন্ট করতে থাকেন। আচ্ছা, মাশাআল্লাহ, 23 মার্চ আবহাওয়া দিবস, 23 মার্চ আবহাওয়া দিবস। আফসানা, আবহাওয়া দিবস আপনারা তো ভালোই পারেন, খালি সাধারণ জ্ঞান। আপনারা দুষ্টামি করেন, ভয়ের কি আছে? ওকে, প্লিজ। তাহলে আমরা ক্লিয়ার কিনা? WMO এটা হচ্ছে 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। দেখছেন, আমরা দুইটা দিবস পেয়েছি, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। আশা করি আর কখনো ভুল হবে না। কেন? মনে রাখবেন 23 মার্চ 1950 সালে আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠা হয়েছে, তাই এই দিবসটা করা হয়েছে। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা 23 মার্চ 50, সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড। 23 মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। 3টে সংস্থা গেল। 4 নম্বর সংস্থা আমরা পড়াবো, সেই সংস্থাটাও খুবই ইম্পর্টেন্ট, তার নাম হলো IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা। ইন্টার
গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা। পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসি। পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আইপিসিসি। আইপিসিসি। এই যে আইপিসিসি, এই আইপিসিসি কিন্তু প্রতিষ্ঠা হয়েছে দুইটা প্রতিষ্ঠান উদ্যোগে, ইউনেপ ও WMO। এই সংস্থা মিলে প্রতিষ্ঠা করে আইপিসিসি। তার মানে ইউনেপ পরিবেশ বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা এবং আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সংস্থা, দুইটা সংস্থা মিলে এটা হয়েছে। এই জন্য এটাই পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা। এটা বিসিএস পিলে 38তম বিসিএস এ মনে হয় আসছিল। ইউনেপ মানে হচ্ছে কোন দুটি সংস্থার মিলিত রূপ হচ্ছে আইপিসিসি, সেটা হচ্ছে ইউনেপ এবং WMO। ইউনেপ এবং WMO, ইউনেপ এবং WMO, ইউনেপ এবং WMO মিলে প্রতিষ্ঠা হয়েছে আইপিসিসি। প্রতিষ্ঠা হচ্ছে আইপিসিসি প্রতিষ্ঠা 1988 সালে। আইপিসিসি প্রতিষ্ঠা হচ্ছে 1988 সালে। আইপিসিসি প্রতিষ্ঠা হচ্ছে 1988 সালে। এটার সদর দপ্তর, আইপিসিসির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড। আইপিসিসির সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এবং এই সংস্থাটা পরিবেশ নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল পায় 2000, শান্তিতে নোবেল লাভ করে 2007 সালে। 2007 সালে পরীক্ষায় যে লাইনটা পরীক্ষায় প্রশ্ন আপনার আসতে পারে সেটা হচ্ছে এইটা, পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম কি? আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আরেকটা হচ্ছে আইপিসিসি গঠিত হয়েছে কোন দুটি সংস্থা মিলিত রূপ? ইউনেপ এবং WMO। ইউনেপ এবং WMO প্রতিষ্ঠা 1928 সালে। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সংস্থাটা 2007 সালে। 2007 সালে। তাহলে আমরা 4টি সংস্থা পড়ালাম গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পড়াবো হচ্ছে এই সংস্থাটা বিসিএস এ আসে বারবার, IUCN। ঠিক আছে, IUCN। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা বিষয়ক সংস্থা। তাহলে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা বিষয়ক সংস্থার নাম হচ্ছে IUCN। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। IUCN যার পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল, এই পুনরূপগুলো এগুলো আসে না, তারপর লিখে যাচ্ছি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য, ইউনিয়ন অফ দ্য না কিন্তু, ইউনিয়ন ফর দ্য কনজারভেশন, কনজারভেশন অফ দ্য নেচার। তাহলে IUCN হচ্ছে আইতে ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন, ফর দ্য কনজারভেশন অফ দ্য নেচার, ফর দ্য কনজারভেশন অফ দ্য নেচার। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, যেটি প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা, এটা বিসিএস পিলিতে আসছিল, প্রতিষ্ঠা 1948 সালে ফন্টেইন ব্লু, ফন্টেইন ব্লু ফ্রান্স, ফন্টেন ব্লু ফ্রান্স, এটা আসছিল যে ইউনেপ প্রতিষ্ঠা হয়েছে কবে, 41 না কত বিসিএস পিলিতে আসছিল। আচ্ছা আইইউসিএন প্রতিষ্ঠা হয়েছে কোথায়, 1948 সালে ফন্টেন ব্লু ফ্রান্স, ফন্টেন ব্লু ফ্রান্স 1948 সালে, ফন্টেন ব্লু ফ্রান্স 1948 সালে, ফন্টেন ব্লু ফ্রান্স 1948 সালে, ফন্টেন ব্লু ফ্রান্স, যার সদর দপ্তর গ্ল্যান্ড সুইজারল্যান্ড, যার সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড, যার সদর দপ্তর অবস্থিত গ্ল্যান্ড সুইজারল্যান্ড, যার আচ্ছা 44তম বিসিএস আসছিল না, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এটা 44তম বিসিএস কিন্তু এই প্রশ্ন আসছিল। ইউনেপ, আইইউসিএন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা বিষয়ক সংস্থা হচ্ছে আইইউসিএন। আমি এখনই জাস্ট কিছু সময়ের মধ্যে আমি এমন কিছু পরিবেশ নিয়ে দিয়ে দিব তথ্য, এক লাইনে আপনার এগুলোতে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তবে আর দুইটা সংস্থা আমাদের একটু শোনেন, বাকিগুলো আপনাদের এক লাইন করে দিয়ে দিব। একদম পরিবেশ বিষয়ক বিশাল তথ্যগুলো আপনার শর্ট করে নিয়ে আসবো, হ্যাঁ। 1947 সালে আবহাওয়া কনভেনশন অনুযায়ী এটা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, ওগুলো লাগবে না আপনার, এটা একটা জিনিস লাগবে, প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ বিষয়ক সংস্থা কোনটি, আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ দ্য নেচার। এটা 1948 সালে ফন্টেন ব্লু ফ্রান্সে হয়েছিল, যার সদর দপ্তর গ্ল্যান্ড সুইজারল্যান্ড। এইটা দেখেন, আপনাকে আমি আর দুইটা সংস্থা পড়াবো পরিবেশ নিয়ে, তারপরে সবগুলো এক লাইনে করে চলে আসবো, ঠিক আছে, এক লাইন করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, এক লাইন করে চলে আসবো ইনশাল্লাহ। তাহলে আমাদের গেল। এরপরে আসেন, আমার আর দুইটা সংস্থা পড়ানো একটু সুযোগ দেন, পরে এক লাইন করে পড়লে আপনি কমন পাবেন পরিবেশ নিয়ে, কি কি পড়তে হবে সব দিয়ে দিব। এরপরে যে সংস্থাটা পড়াবো সেটা হলো ফ্রাইডেস ফর ফিউচার, ফ্রাইডেস ফর ফিউচার। এই সংস্থাটা এত বেশি গুরুত্বপূর্ণ বলা যাবে না। ফ্রাইডেস ফর ফিউচার, যারা এই সংস্থা গতবারও মনে প্রিলিমিনারিতে আসছিল 46-এর, ফ্রাইডেস ফর ফিউচার খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। ফ্রাইডেস ফর ফিউচারে হচ্ছে এই ফ্রাইডেস ফর ফিউচার সংস্থাটির প্রতিষ্ঠাতা সুইডিশ পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ বা থানবার্গ, যেভাবে লেখা থাকে, গ্রেটা থুনবার্গ। এই মেয়েটার বয়স এখন মনে হয় 16 বছর বয়সী একটা মেয়ে, মাত্র স্কুল পড়ুয়া একটা মেয়ে, যিনি পরিবেশের জন্য আন্দোলন করে যাচ্ছেন, তার নাম গ্রেটা থুনবার্গ। এই মেয়েটার স্লোগান হচ্ছে ইনভাইরনমেন্ট ফার্স্ট, স্কুল নেক্সট। খুবই চমৎকার একটা কথা, এনভায়রনমেন্ট ফার্স্ট স্কুল নেক্সট, পরিবেশ আগে স্কুল পরে, পরিবেশ আগে স্কুল পরে, এনভায়রনমেন্ট ফার্স্ট স্কুল নেক্সট, এনভায়রনমেন্ট ফার্স্ট স্কুল নেক্সট। ইনি, এই মেয়েটা আলোচনায় আসে যখন যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ সম্মেলন হয়। সেই গ্লাসগোর কপ সম্মেলনের সাথে স্কুল পড়ুয়া, স্কুলের ড্রেস পরে একটা মেয়ে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিল যে পরিবেশকে রক্ষা করতে হবে, এই যে পরিবেশকে রক্ষা করতে হবে। ফলে ওই যে একদিন করে, সপ্তাহে একদিন করে পরিবেশ নিয়ে আন্দোলন কর্মসূচির নামই কিন্তু ফ্রাইডেস ফর ফিউচার। এখানে তিনটা প্রশ্ন আসতে পারে। ফ্রাইডেস ফর ফিউচারের প্রতিষ্ঠাতা কে? গ্রেটা থুনবার্গ।
প্রশ্ন আসতে পারে গ্রেটা থুনবার্গের উপাধি কি? পরিবেশ কন্যা। প্রশ্ন আসতে পারে গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডিশ নাগরিক বা সুইডেনের নাগরিক। প্রশ্ন আসতে পারে এই ফ্রাইডেজ ফর ফিউচারের স্লোগান কি? এনভায়রনমেন্ট ফার্স্ট স্কুল নেক্সট। আগে পরিবেশ পরে স্কুল, আগে পরিবেশ পরে স্কুল। এই গ্রেটা থুনবার্গ নিয়ে কিন্তু এবং নোবেলও পাওয়ার সম্ভাবনা আছে। খুব গুরুত্বপূর্ণ একজন ইয়া, 2 লাইন পড়লে একটা প্রশ্ন পাওয়া যায়। ফ্রাইডেজ ফর ফিউচার, ক্লিয়ার কি না? এরপর আমরা আরেকটা সংস্থা পড়াবো, ইউএনএফসিসি। ইউএনএফসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক United Nations Framework Convention on Climate Change. United Nations Framework Convention on Climate Change, UNFCCC। এই ইউএনএফসিসিসি প্রতিষ্ঠা 1992 সালে, কিন্তু কার্যকর হয়েছে 1994 সাল থেকে। সদর দপ্তর, এই সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি। সদর দপ্তর হচ্ছে বন, জার্মানি। যা পড়িয়েছি, ইউএনএফসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, প্রতিষ্ঠা 1992, কার্যকর 1994 সালে, সদর দপ্তর বন, জার্মানি। এইগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। এই লাইনটা আসতে পারে শুধু, যে ইউএনএফসিসির সদর দপ্তর কোথায়? বন, জার্মানি। কিন্তু পরীক্ষায় যে প্রশ্নটা আসবে বন্ধুরা, সেই প্রশ্নটা কিন্তু আমি এখনো বলিনি। পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা যেটা আসবে, সেই প্রশ্নটা আমি এখনো বলিনি। আমি বলেছি কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, প্রতিষ্ঠা 1992, কার্যকর 1994, দপ্তর বন, জার্মানি। যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কপ সম্মেলনের আয়োজক সংস্থা। এটি কপ সম্মেলনের আয়োজক সংস্থার নাম হচ্ছে ইউএনএফসিসিসি। কপ সম্মেলনের আয়োজক সংস্থার নাম ইউএনএফসিসিসি। এই ইউএনএফসিসিসি জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন কপের আয়োজক। জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন কপের আয়োজক ইউএনএফসিসিসি। এই কারণে এই সংস্থাটা গুরুত্বপূর্ণ। এই কারণে এই লাইনটাই পরীক্ষায় আপনার আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ বর্তমান সময়ে কপ সবচেয়ে আলোচিত একটা বিষয়। কিভাবে আলোচিত বিষয়? কপ নিয়ে আমি আপনাকে কয়েকটা তথ্য দিয়ে দিচ্ছি, যে তথ্যগুলো আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা। এবং এবার এখান থেকে একটা প্রশ্ন আসবেই। কপ নিয়ে পরীক্ষায় প্রশ্ন না এসে যাবেই না। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। বন্ধুরা, কপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। এই যে কপ, এই কপটা আসলে কি? কপ হচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন। তার মানে আমরা বুঝতে পাচ্ছি প্রতি বছর এই সম্মেলনটা আয়োজন করে আসে। তাহলে কনফারেন্স অফ দ্য পার্টিস, জাতিসংঘের জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন, যেটা আয়োজন করে থাকে ইউএনএফসিসিসি। এই যে কপ প্রথম সম্মেলন হয়েছিল 1995 সালে হয়েছিল যে জায়গায়, সেই জায়গার নাম বার্লিন, জার্মানি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কপের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল বন্ধুরা? বার্লিন, জার্মানিতে। এবং কপ 29 সম্মেলন হয়ে গেছে। 2014
সালের নভেম্বরে 11 থেকে 22 নভেম্বর 2024 সালে কপের 29তম সম্মেলন হয়ে গেছে, যে জায়গায়, তার নাম হচ্ছে বাকু, আজারবাইজান। বাকু, আজারবাইজান। বাকু, আজারবাইজান। কপ 30 সম্মেলন হবে। কপ 30 সম্মেলন হবে 2025 সালে। 2025 সালে বেলেম, ব্রাজিল। বেলেম, ব্রাজিল। কপের পরবর্তী সম্মেলন হবে ব্লেম, ব্রাজিল। বন্ধুরা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বারবার আসে। কপ কি? কপ হচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন। কপ আয়োজক সংস্থার নাম কি? ইউএনএফসিসিসি। কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। এই জাতিসংঘের পরিবেশ বিষয়ক বার্ষিক সম্মেলন কপ, যেটা প্রথম আয়োজন করা হয়েছিল 1995 সালে। 1995 সালে বার্লিন, জার্মানিতে। কপের 29তম সম্মেলন 2024 সালে হয়ে গেছে বাকু, আজারবাইজান। এবং কপ 30তম সম্মেলন 2025 সালে হবে বেলেম, ব্রাজিল। এবং বন্ধুরা, এই যে কপ 24 সম্মেলন হয়ে গেল, এখানে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখানে 13 নভেম্বর 2024 আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 13 নভেম্বর 2024 তিনি কিন্তু বাকু, আজারবাইজানে কপ সম্মেলনে যোগদান করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সেখানে তিনি কিন্তু আলোচনা করেছিলেন সামাজিক ব্যবসা 3.0 তত্ত্বটা তুলে ধরেছিলেন। তাহলে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কপ 29 সম্মেলন 2024 সালে হয়েছে কোথায়? বাকু, আজারবাইজান, যেটা শুরু হয়েছিল নভেম্বর মাসে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু 13 নভেম্বর 2024 এখানে ভাষণ দিয়েছিলেন। এবং সেখানে তিনি তার 3.0 তত্ত্বের কথা উল্লেখ করেছিলেন। এখন আমরা এখান থেকে একটা সাম্প্রতিক প্রশ্ন আপনাদের দিয়ে দিব। আপনারা এই নোটগুলো কাউকে দিবেন না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, এটা কি বলছে? জাস্টিস লিকার, তা দিয়ে তুই কি করবি? পড়তে আসছিস পর, উল্টা পাল্টা অযথা প্রশ্ন করিস না, ছাগল পাগলা। এই শোনেন, আগে এইগুলো বলা যাবে না, মানুষকে রেসপেক্ট করতে হবে। ফার্স্ট ক্লাস একজন অফিসার হওয়ার আগে ফার্স্ট ক্লাস অ্যাটিটিউড নিয়ে আসতে হবে ভিতরে, বুঝছেন? নিজের মধ্যে ধৈর্য শক্তি, সহনশীলতা, সহমর্মিতা, আন্তরিকতা, এগুলো বাড়াতে হবে। একজন অফিসার, ধরেন আমাদের বেতন কয় টাকা এটা আপনারাও ভালো করে জানেন, যে আমরা ফার্স্ট ক্লাস জব বিসিএস, বেতন কয় টাকা জানেন? কয় টাকা বেতন? এইখানে একটা মানুষের বেতন কত? আমাদের সর্বোচ্চ ধরেন 35 থেকে সব মিলে আমরা কত পাইতে পারি? 40-এর ভিতরে বেতন পাবো নবীনরা। তাহলে 40,000 মানুষ 2 লাখ 2.5 লাখ টাকার বেসরকারি চাকরি ছাইরা এখানে আসে, বিসিএসে আসে। তো টাকাটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে আপনি একটা অফিসার হতে গেলে আপনার মধ্যে সেই জিনিসগুলো লাগবে, অ্যাটিটিউডটা রাখতে হবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস একজন মানুষ আপনি হলে আপনাকে এরকম হবে। আমাকে একটা জায়গাতে একজন লোক, প্রথমে আমি চুপ করে আছি, একজন বড় ভাই পরিচয় করে দিল, তার বন্ধু হয় আমাকে, তিনি সার্জেন্ট আছেন পুলিশে, আমাকে তুমি করে বলতেছেন, এই সেই মানে বড় ভাই যেহেতু আমাকে তুমি করে বলতেছে, ও তুমি করে বলতেছেন। তো পরবর্তী সময়ে যখন আমি চুপ করে আছি, আমি কথা বলা শুরু করলাম, স্মার্টলি কথা বললাম বা পরিচয় দিলাম, আসসালামু আলাইকুম, যে আমি এম এ মোতালেব মিহির, আমি 43তম বিসিএস ক্যাডার। তো এইটা পরিচয় পাওয়ার পর আমি স্মার্ট কথাবার্তা বলার পরে কিন্তু তিনি কিন্তু আপনি করে বলতেছে, আর তুমি করে বললেন না। তাহলে আপনি যখন একটা জায়গায় ফর্মাল কথা বলবেন, সে আপনি ছোট হয়েছেন তো কি হয়েছে, আপনার দাদার বয়সী মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য। এই অ্যাটিটিউডটা আপনার মধ্যে তৈরি করা লাগবে। আপনি এই আইডি কার্ড দেখা প্রমাণ করা লাগবে যে আপনি একজন ফার্স্ট ক্লাস অফিসার। কেন তৈরি করা লাগবে? এখানে লেখা আছে যে এই যে 43তম বিসিএস, সেটা দেখা না, আইডি কার্ড লাগবে কেন? আপনার কথাবার্তা অ্যাটিটিউড দেখে আপনাকে মানুষ সম্মান করবে যে না, ইনি বড় কিছু লেভেলের মানুষ, বড় জায়গাতে বিলং করে। আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদের কিন্তু বলছি না, আপনার জন্য ভালোর জন্য বলতেছি। আপনি নিজেকে চেঞ্জ করেন, আপনি ভালো জায়গায় যাবেন ইনশাল্লাহ, দোয়া রইল। আসেন আমরা 3.0টা এখানে লিখবই। 3.0টা তুলে ধরতেছিলেন কেন? 3.0 তত্ত্ব, ইংরেজিতে এটাকে আমরা বলি 3
THREE না, THREE 0 থিওরি, থিওরি বানানো হচ্ছে THEOU, ইউ হবে না একটা, এরকম কি নাকি এরকম? এটা পারফেক্ট মনে হচ্ছে, এটা পারফেক্ট না, মানে চোখে লাগতেছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট। 30 থিওরি, ওকে। এই 30 থিওরির প্রবক্তা হচ্ছে আসলে মাস্টার মাইন্ড মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, জোজো না কি না, আজো আজো কি যেন নাম ভুলে গেলাম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছিলেন, এসে বলছিলেন, ডক্টর ইউনুস নিয়ে বলছিলেন, সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এত ডিগ্রিধারী আর এত পদকপ্রাপ্ত ব্যক্তি আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে নাই ডক্টর ইউনুস ছাড়া। ভালো একটা কথা বলেছেন, পত্রিকা পড়লে, ঠিক আছে। ও থ্যাংক ইউ, দেখছেন আমার আসলে ইংরেজি এই যে লিখছি, ঠিক আছে। থিওরি প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা প্রথম তিনি ফ্লাশ করেন, প্রথম তিনি এই তথ্যটা প্রকাশ করেন, ডক্টর ইউনুস প্রথম তিনি এই তথ্যটা প্রকাশ করেন কবে? 28 জুন, আমাদের বই অবশ্য 28 মে দেওয়া আছে, জুন করবেন, 2015 সাল। কেননা 28 জুন হলো সামাজিক ব্যবসা দিবস, ঠিক আছে, সামাজিক ব্যবসা দিবস, সোশ্যাল বিজনেস ডে। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন এগুলোতে পরীক্ষা আসবে, কিন্তু সোশ্যাল বিজনেস ডে কবে? 28 জুন, সোশ্যাল বিজনেস ডে, সামাজিক ব্যবসা দিবস কত তারিখ? 28 জুন। তাহলে এটা প্রথম প্রকাশ হয়। আর এই যে ডক্টর ইউনুস এটা নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করেন, গ্রন্থ প্রকাশ করেন 30 নিয়ে গ্রন্থ প্রকাশ করেন, তিনি গ্রন্থ প্রকাশ করেন এ ওয়ার্ল্ড অফ 3 থিওরি। তাহলে এটা নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করে তিনি, এ ওয়ার্ল্ড অফ 3 থিওরি, 2017 সালে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস 30 তথ্য নিয়ে গ্রন্থ প্রকাশ করছেন কবে? 2017 সালে। 30 তথ্য দিয়েছেন 2015 সালে, 30 তথ্য নিয়ে গ্রন্থ প্রকাশ করছে 2017 সালে। গ্রন্থের নাম এ ওয়ার্ল্ড অফ 30 থিওরি, এ ওয়ার্ল্ড অফ 30 বা এ ওয়ার্ল্ড অফ 30 না, 30 থিওরি না তো, এ ওয়ার্ল্ড অফ 30, ঠিক আছে, 30, এ ওয়ার্ল্ড অফ 30, ওকে। এই ডক্টর 30 তাহলে কি আছে? 3টা জিরোতে আসলে কি আছে, তাই না? 3টি, এই যে 3টি জিরো, এই জিরো নিয়ে কি আছে? 1 জিরোতে কি জিরো হবে? 1 জিরোতে হচ্ছে শূন্য দারিদ্র, শূন্য দারিদ্র। মনে রাখবেন এই দর পরে আকার আসলে এখানে জ ফালার পরে র ফালা হবে, র ফালার পরে জ ফালা হবে, ঠিক আছে, এটা বানানো আসে অনেক সময়। আর এক শূন্য, আর এক শূন্যতে হচ্ছে শূন্য বেকারত্ব, বেকারত্ব। আর একটা শূন্যতে হলো শূন্য কার্বন নিঃসরণ, শূন্য কার্বন নিঃসরণ বা নির্গমন। তাহলে এই 3টা জিনিস, দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ, 3টা জিরোতে 3টা জিনিস বুঝাইছে। তাহলে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নিট কার্বন ইমিশন, 0 নিট কার্বন ইমিশন, 3টা। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। 0 পভার্টি,
জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন ইমিশন, জিরো নিট কার্বন ইমিশন, জিরো নিট কার্বন ইমিশন। তাহলে 30 তথ্য প্রবক্তা ডক্টর মাহমুদ ইউনূস। ডক্টর মাহমুদ ইউনূস এটা প্রথম ধারণা দিয়েছিলেন 2015 সালের 28 জুন। এটা গ্রন্থ আকারে প্রকাশ হয়েছে 2017 সালে, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। আচ্ছা, এটা 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 তিনটা 30 বলতে এখানে তিনটি জিনিস বুঝেছে: শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এবং এটার জন্য তিনি আবারও দ্বিতীয়বারের মতো নোবেল পেয়ে যেতে পারেন এই থিওরির জন্য। যদি ভুল না বলি তাহলে পেয়ে যেতে পারেন। এরপরে আসেন, ওরে 10টা বাজে। সংস্থাগুলো আপনার পড়া দিয়ে, পরিবেশ বিষয়ক সংস্থা, এটা আসলে টুপ করে উত্তর দিয়ে দিবেন। পরিবেশ বিষয়ক সংস্থা, পরিবেশ বিষয়ক সংস্থাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে CVF, ক্লাইমেট ভালনারেবল ফোরাম। একটা হচ্ছে V20, ভালনারেবল 20, ঠিক আছে? ভালনারেবল 20, CVF, ক্লাইমেট ভালনারেবল ফোরাম। CVF এবং V20 সদস্য মানে 70টা, আর CVF এর হচ্ছে 68টা। এরপরে হচ্ছে জার্মান ওয়াচ। এই ওয়াচগুলা দেখলেই পরিবেশ বিষয়ক সংস্থা দিবেন, জার্মান ওয়াচ। তারপর হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়েট ফান্ড, ওয়ার্ল্ড ওয়েট ফান্ড ফর নেচার। তাহলে CVF, V20, জার্মান ওয়াচ, ওয়ার্ল্ড ওয়েট ফান্ড ফর নেচার। এরপরে হচ্ছে, এরপরে আমাদের আরেকটা জিনিস আমরা পড়াবো, সেটা হচ্ছে ওয়াটার এইড। তারপর হচ্ছে E8, পরিবেশ, পরীক্ষা আসছিল BCS, পরিবেশ দূষণকারী 8টি দেশের জোট। E8, তাহলে CVF, V20, জার্মান ওয়াচ, WWF, ওয়াটার এইড, এগুলো পড়তে হবে আপনার। এখানে এগুলো পড়লে আপনি পরিবেশ নিয়ে সংস্থাগুলো ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। হ্যাঁ, এর বাইরে পরীক্ষায় পরিবেশ নিয়ে সংস্থা যেগুলো আছে সম্ভাবনা খুবই কম, আসে না। পরিবেশ নিয়ে আর কোনো সংস্থা ওইভাবে আসে না পরীক্ষায়। যেগুলো দিয়েছি এগুলো পড়লে আপনার হবে, এই পড়লে আপনি চাকরি একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ পরিবেশ নিয়ে। এবার আসেন পরিবেশ বিষয়ক চুক্তি। আমরা 3-4টা চুক্তি পড়াবো। নাম্বার 1, একটা চুক্তি হচ্ছে স্টকহোম সম্মেলন, যেটা 1972 সালে হয়েছে। পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন, এটা মনে রাখতে হবে। 2 নম্বর, ধরিত্রী সম্মেলন, যেটাকে বলা হয় রিও সম্মেলনও বলা হয়, রিও কনফারেন্স। ধরিত্রী সম্মেলন বা রিও কনফারেন্স, এটা হয়েছে এই জায়গাটাতে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা হয় 1992 সালে রিও ডি জেনেরিও, ব্রাজিল। ধরিত্রী সম্মেলন বা রিও কনফারেন্স 1992 সালে হয়েছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। এই ধরিত্রী সম্মেলনে কিন্তু এই যে 22 এপ্রিলকে এজন্যই ধরিত্রী দিবস, ধরিত্রী মানে কিন্তু পৃথিবী, ধরিত্রী মানে হলো পৃথিবী, ধরিত্রী দিবস পালন করা হয়।
তাহলে বিশ্ব ধরিত্রী দিবস কবে? 22শে এপ্রিল। পৃথিবীর ধরিত্রী নিয়ে প্রথম সম্মেলন কবে হয়েছে? 1992 সালে। কোন জায়গাটাতে হয়েছে? রিও ডি জেনেরিও, ব্রাজিলে হয়েছে। রিও ডি জেনেরিও, ব্রাজিলে হয়েছে। ধরিত্রী সম্মেলন হয়েছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। স্টকহোম সম্মেলন হয়েছে 1972 সালে প্রথম। তাহলে এখানেই এই ধরিত্রী সম্মেলনের এখানে কিন্তু আরেকটা লাইন আছে, সেটা হলো এজেন্ডা, ইংলিশে লিখে দিই না, এজেন্ডা 21 গ্রহণ করা হয়। তাহলে 21 শতকের পরিবেশের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে এই ধরিত্রী সম্মেলনের মাধ্যমে এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছে। আমি আবারও বলতেছি, 21 শতকের পরিবেশের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এজেন্ডা 21 গ্রহণ করা হয়। এজেন্ডা 21 গ্রহণ করা হয়। আর পরিবেশ বিষয়ক সর্বোচ্চ আরেকটা সম্মেলন হয়েছে, তার নাম হচ্ছে সর্বজনীন প্যারিস, সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন। সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন। সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন 2015। সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন 2015। আমি বলে দিলাম এবার প্রিলিমিনারিতে এখান থেকে 1 নম্বর আসবে ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে। আমি বিউপির পরীক্ষার আগে বলেছিলাম এটা নিয়ে, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন, সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন, সবাই দেখবেন একটু। তাহলে এই সম্মেলনটা কবে হয়েছে, কি হয়েছে আদ্যপান্ত আমাদের একটু জানা দরকার আছে। সম্মেলনটা কেন পরীক্ষা আসবে সেটা আগে বলি, সম্মেলনটার পরিচয় দিই। এ যাবৎ কালে অনুষ্ঠিত সর্ববৃহৎ পরিবেশ, এ যাবৎ কালে অনুষ্ঠিত সর্ববৃহৎ পরিবেশ বিষয়ক সম্মেলন এটি। এর থেকে বড় সম্মেলন আর হয়নি। এ যাবৎকালে অনুষ্ঠিত সর্ববৃহৎ পরিবেশ বিষয়ক সম্মেলনের নাম হচ্ছে সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন। সম্মেলন হয় 12 ডিসেম্বর 2015 সালে। 12 ডিসেম্বর 2015 সালে প্যারিস, ফ্রান্স। 12 ডিসেম্বর 2015 সালে প্যারিস, ফ্রান্স। তাহলে এ যাবৎকালে জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সম্মেলনের নাম প্যারিস সম্মেলন, যেটা অনুষ্ঠিত হয়েছে 12 ডিসেম্বর 2015 সালে ফ্রান্সের প্যারিসে। চুক্তি কার্যকর হয় 22 এপ্রিল 2016 সালে নিউ ইয়র্কে ইউএন এর সদর দপ্তরে। ইউএন এর সদর দপ্তর, তারা আপনারা অবশ্যই জানেন, বলেন সবাই কমেন্ট করবেন ইউএন এর সদর দপ্তর কোথায় আছে। ইউএন মানে জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে, পড়িয়েছি, বলেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে। এ যাবৎকালে জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সম্মেলনের নাম প্যারিস জলবায়ু সম্মেলন, যেটি 12 ডিসেম্বর 2015 সালে হয়েছিল প্যারিস, ফ্রান্স। এই চুক্তিটা কার্যকর হয়েছে 22 এপ্রিল 2016 সালে নিউ ইয়র্কে ইউএন এর সদর দপ্তরে। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের, এই যে সুমন সমীর বলছে নিউ ইয়র্ক। আচ্ছা, তাহলে এই যে এ যাবৎকালে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মেলন হলো সর্বজনীন প্যারিস জলবায়ু সম্মেলন, এই যে 22 এপ্রিল হলো, তাহলে 22 এপ্রিল যে কার্যকর হলো, এই 22 এপ্রিল কি দিবস, কেন এই দিবসকে স্মরণ করে রাখার জন্য এই সম্মেলনটা এই দিনে কার্যকর করা হলো? বলেন 22 এপ্রিল কি দিবস? 22 এপ্রিল কি দিবস? 22 এপ্রিল কি দিবস? যে চুক্তিটা কার্যকর হলো, কেন এই চুক্তিটা পরীক্ষায় আসবে সেই তথ্য আমরা এখনো বলি নাই, কেন আসবে
এ যাবৎকালে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মেলনের নাম প্যারিস জলবায়ু সম্মেলন। আচ্ছা, এই সম্মেলনে স্বাক্ষর করেছিল 195টা দেশ। এই সম্মেলনে স্বাক্ষর করে 195টি দেশ। কিন্তু এই যে জলবায়ু সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল, বাট ডোনাল্ড ট্রাম্প এসে 2016 সালের 20 জানুয়ারি 2017 সালের 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলেন, তিনি সাথে সাথে এসে ঘোষণা দিলেন তিনি এই সংস্থাতে আর থাকছেন না। তাহলে এই চুক্তি থেকে ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হওয়ার ঘোষণা দেন 1 জুন 2017। 1 জুন 2017। তাহলে আমাকে একটু বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প বের হয়ে গেছিল কবে? 1 জুন 2017। 1 জুন 2017, খুবই ইম্পর্টেন্ট। 1 জুন 2017। 1 জুন 2017। 2020 সালে মার্কিন নির্বাচনের পরে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। তিনি আবারও ঘোষণা দিলেন যে চুক্তিতে ইউএসএ ফিরে আসার ঘোষণা দেন। 20 জানুয়ারি 2021 সাল। 20 জানুয়ারি 2021 সাল চুক্তিতে ইউএসএ ফিরে আসার। ইউএসএ বলতে ইউএসএ তখনকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন। তাহলে ইউএসএর প্রেসিডেন্ট জো বাইডেন এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেছিলেন, ট্রাম্প আবার fিরে আসছিলেন তিনি। প্রশ্ন হলো, এই আনুষ্ঠানিকভাবে ইউএসএ বের হয় 19 ফেব্রুয়ারি 2000। আনুষ্ঠানিকভাবে ইউএসএ বের হয় 19 ফেব্রুয়ারি 2021। তাহলে এই যে দেখেন খেলাটা কোথায়, এই জায়গায় খেয়াল করেন। চুক্তি স্বাক্ষর হলো 15 সাল, তখন প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, তিনি এটাতে একমত হয়েছিলেন। 2016 সালে বারাক ওবামা ছেড়ে দিল ক্ষমতা। 2016 সালে নির্বাচন হলো। নির্বাচন হওয়ার ফলে বারাক ওবামার মেয়াদ শেষ হয়ে গেল। বারাক ওবামার মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন হয়েছিল 2016 সালে মার্কিন 58তম নির্বাচন হয়েছিল। আপনাদের মনে আছে কিনা দেখেন, 2016 সালে নভেম্বর মাসে মার্কিন 58তম নির্বাচন হয়েছিল। সেখানে প্রধান দুইজন প্রতিদ্বন্দ্বী ছিল, একজন হচ্ছে ডেমোক্রেটিক দল থেকে ছিল হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দল থেকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 2016 সালে এবং 2017 সালের 20 জানুয়ারি 45তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় এসে 2017 সালের আগে যে বারাক ওবামা প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, সম্মতি লাভ করেছিলেন, তিনি তার বিরোধিতা করে 2017 সালের 1 জুন চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দিলেন এবং 2020 সালে চুক্তি থেকে বের হয়ে গেলেন, কার্যকর হলো। কিন্তু 2020 সালে আবারও মার্কিন 59তম নির্বাচন হলো। সেই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল দুইজন, একজনের নাম জো বাইডেন, আরেকজনের নাম ছিল ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে 59তম নির্বাচনে জো বাইডেন মূলত 46তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। ট্রাম্প পরাজিত হলেন দ্বিতীয় মেয়াদে। তখন ঠিক নভেম্বরে নির্বাচন হলো 2020, আর 2021 সালের
20 জানুয়ারিতে শপথ নিলেন 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন, এবং 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিয়ে ওই অনুষ্ঠানে ঘোষণা করলেন, আমরা আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসতেছি, আমরা আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসতেছি ঘোষণা দিলেন। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী 2021 সালের 19 ফেব্রুয়ারিতে পুনরায় আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্র। এখন 2024 সালের 5 নভেম্বর 60তম মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মার্কিন পদপ্রার্থী ছিল এখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে বিপুল ইলেকট্রাল কলেজ ভোটে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলেন ডোনাল্ড ট্রাম্প। এখন এই চুক্তির ভবিষ্যৎ কি হবে? যুক্তরাষ্ট্র আদৌ এই প্যারিস জলবায়ু চুক্তিতে থাকবে নাকি আবারও বের হয়ে যাবে? বিশ্ব নেতাদের কাছে সবচেয়ে বড় একটা প্রশ্ন। আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন আপনাদের কাছেও সবচেয়ে বড় একটা প্রশ্ন। বলেন, বিশ্বের সবচেয়ে জলবায়ু বিষয়ক যে চুক্তি প্যারিস জলবায়ু চুক্তি, এই চুক্তির ভবিষ্যৎ কি? ট্রাম্প কি আবারও বের হয়ে যাবেন নাকি আগের মতোই থেকে যাবেন? ফলে বর্তমানে এটা একটা প্রশ্নবোধক একটা টপিকস হয়ে আছে, যার কারণে এই টপিকস থেকে আপনাদের ইনশাল্লাহ একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক প্রবল ইনশাল্লাহ। আমি আশা করতেছি এখানে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আসবে। আমি জাস্ট আপনাদের এইখানে আজকে আমরা একটা কুইজ নিব। আমরা আজকে আর পরিবেশ নিয়ে পড়াবো না, আগামী দিন আমরা পড়াবো পরিবেশ বিষয়ক চুক্তি, প্রোটোকল ও কনভেনশন দিবস। এগুলো আগামী দিনে আগামী ক্লাসে আমরা পরিবেশ বিষয়ক আপনাদের পড়াবো। খুবই চমৎকার করে ক্লাস নোটটা আপনি সাথে রাখলেই আপনি পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো প্রশ্ন পাবেন। ক্লাস নোটটা খালি সাথে রাখবেন, ঠিক আছে? ক্লাস নোটটা সাথে রাখলে ইনশাল্লাহ হবে। আজকে শেষ করে দিব। হ্যাঁ বলেন, আজকে শেষ করব? ওকে, আমরা তাহলে নেক্সট ডেতে ইনশাল্লাহ পড়াই। আজকে তো অলমোস্ট অনেক ক্লাস হয়ে গেছে, টাইম কত হয়ে গেছে, ক্লাসে তো অনেক সময় হয়ে গেছে। বিভিন্ন সাল মনে রাখার কৌশল কি? বিষয়গুলো বিশদ জানলে আপনার মনে থাকবে। আচ্ছা, আমি আপনাদের 4টা কোশ্চিন নিব। 4টা কোশ্চিনের যিনি উত্তর দিতে পারবে, আমি জুবাইর ভাই আছে ওনাদেরকে অনুরোধ করব যাতে আপনাদের যিনি পারবেন ওনাকে যেন পুরস্কারটা দেওয়া হয়। প্রশ্ন নম্বর 1, ঠিক আছে? প্রশ্ন নম্বর 1 আমরা একজনকে দিব যিনি সর্বোচ্চ সঠিক উত্তর দিতে পারবেন, প্রথম দিতে পারবেন, ওকে? অথবা বেশি যদি সঠিক উত্তর হয় আমরা একটা কুইজের মাধ্যমে একজনকে দিয়ে দিব। অবশ্যই আপনারা আপনাদের নাম ঠিকানা, যার নাম ঘোষণা করা হবে তার নাম ঠিকানা অবশ্যই করবেন এখানে, ওকে? 1 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় কোন দলকে? ওকে, গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় কোন দলকে? 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, পরিবেশ আন্দোলনের জন্য শান্তিতে নোবেল লাভকারী একমাত্র আফ্রিকান নারী কে? আসসালামু আলাইকুম স্যার। লাল একদম। পরিবেশ আন্দোলন শান্তি নোবেল একমাত্র আফ্রিকান নারী, ঈদের নোবেলের নাম। 3 নাম্বার প্রশ্ন, ঠিক আছে?
P5+1 এখানে কয়টি দেশ রয়েছে? লাস্টেরটা হচ্ছে 4। কি প্রশ্ন দেওয়া যায়? সহজ একটা প্রশ্ন দিই। প্রাণীদের লাল তালিকা ভুক্ত করে কোন সংস্থা? প্রশ্নগুলো আসলেই অনেক কঠিন এবং ভালো প্রশ্ন। যে কোনো পরীক্ষাতে এগুলো প্রশ্ন আসছে এবং আসতে পারে। আসা প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় কাকে? পরিবেশ আন্দোলনের শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র আফ্রিকান নারীর নাম কি? আর P5+1 এখানে কয়টি দেশ রয়েছে এবং প্রাণীদের লাল তালিকাভুক্ত করে কোন সংস্থা? প্রাণীদের লাল তালিকাভুক্ত। একটা একটা করে দিলে হবে না, 4টা প্রশ্ন উত্তর 1 2 3 4 এরকম করে পর্যায়ক্রমে লিখে একসাথে কমেন্ট করে দেন, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে একটা ভালো সাপোর্ট আপনাদের আমাদের টিম আছে, আপনাদের এগুলো রিয়াকশন দেখা হচ্ছে, যিনি ইয়া করবেন তাকে সর্বোচ্চ দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আসেন। উত্তর তো বলবে না? উত্তর তো বলতে হবে। উত্তর তো বলে না, ওয়াঙ্গারি মাথায় নিয়ে আছে। আচ্ছা, খালি ওয়াঙ্গারি মাথায়। হিমেল আলী বলছে 6টি, তারপরে একজন বলছে সাবরিনা মমতা শুধু ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি। ওয়াঙ্গারি মাথায় 6টি দেশ, 6টি দেশ। আপনারা 6টি ওয়াঙ্গারি মাথায় খালি উত্তর আছে না, কি জানে কমেন্ট করলো যে স্যার ঘুম আসতেছে। 6টি। যে কইছে ঘুম আসতেছে ও এখনই মোবাইল নিয়ে সেটিং শুরু করবে। রিপাবলিকান মাথায়, নিরাপত্তা পরিষদের পার্লামেন্ট সদস্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কই? 3 নম্বর প্রশ্ন কই করছে? P5+1। হ্যাঁ নিরাপত্তা পরিষদের, এটা একটু দেখার জন্য বললো। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় কোন রাজনৈতিক দলকে? ওয়াঙ্গারি মাথায় 6টি আইসি। আচ্ছা, ওই যে একজন দিয়েছে, হ্যাঁ, তো আমি মোটামুটি উত্তর পেয়ে গেছি। উত্তর হবে, আমাদের জয়ের ভাই আছে, আমাদের টিম আছে। দেখেন, গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় কাকে? রিপাবলিকান দলকে। যারা রিপাবলিকান উত্তর করেছেন এটা ঠিক আছে, রিপাবলিকান দলকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসছিল। আমার যে মডেল টেস্ট ছিল সেটা হচ্ছে ট্যালেন্ট হান্টের এই মডেল টেস্ট, এটা কমন আসছিল। 2 নম্বর, পরিবেশ আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন যে আন্দোলন করেছিলেন সেটা হচ্ছে গ্রিন বেল্ট মুভমেন্ট। ও যে গ্রিন বেল্ট মুভমেন্ট আন্দোলন করেছিল যিনি, তার নাম হচ্ছে ওয়াঙ্গারি মাথাই। এই ওয়াঙ্গারি মাথায় গ্রিন বেল্ট মুভমেন্ট আন্দোলন করার জন্য পরিবেশে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। P5+1 এখানে দেশ আছে, জাতিসংঘের পার্মানেন্ট সদস্য হলো 5টা। সেগুলো কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, 5টা। এই 1 মানে হলো এখানে জার্মানি। এখানে আরেকটা দেশ আছে ভাইয়ারা, এখানে আরেকটা দেশ আছে প্রিয় বন্ধুরা, সেই দেশটার নাম হচ্ছে ইরান। এখানে টোটাল দেশ আছে 7টা। এই চুক্তিতে দেশ আছে এখানে টোটাল 7টি। এখানে 6টি দেশের বনাম যার সাথে চুক্তি হয়েছে তার নাম ইরান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বলছে P5+1। এটাকে ইংরেজিতে যদি আমরা বলি JCPOA, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বলা হয়েছে। JCPOA, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এখানে টোটাল 7টি দেশ আছে। যদি 7টি উত্তর করে থাকেন তাহলে উত্তর সঠিক হবে, কেননা এখানে তো 6টা দেশ এক পক্ষে, এর সাথে আর একটা চুক্তিতে আছে। তাহলে চুক্তিতে কি শুধু 6টা দেশ? ওই 6 দেশ প্লাস ইরান, টোটাল 7টি দেশ। আর প্রাণীদের লাল তালিকাভুক্ত করে জাতিসংঘ, মানে যে সংস্থা পরিবেশ বিষয়ক, তার নাম IUCN, ইন্টারন্যাশনাল
ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, যে সংস্থাটার কথা আপনারা বলেছি, এইটাই হচ্ছে যে প্রাণীদের লাল তালিকাভুক্ত করে। অর্থাৎ 4টা উত্তর, রিপাবলিকান পার্টি, ওয়াঙ্গারি মাথাই, 7টি দেশ এবং IUCN। যারা উত্তর করেছেন সবার আগে যাদের উত্তর থাকবে উনি প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন। কারণ এখানে P5+1 হলো 6টা দেশ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 5টা, 1 মানে এখানে বোঝানো হয়েছে জার্মানিকে। আর এই চুক্তির সাথে আরেকটা দেশ আছে ইরান। ইরানের সাথে তো চুক্তি হয়েছে, এরা একা একা তো আর চুক্তি করেনি। এই 6টা দেশ ইরানের সাথে নিয়ে চুক্তি করেছে, ইরানকে সাথে নিয়ে চুক্তি করেছে। ঠিক আছে, এজন্য টোটাল এখানে দেশ আছে 7টি। ওকে, ধন্যবাদ। আগামীকালকে আমরা এই চুক্তিগুলো পড়াবো, এর সাথে অন্য একটা টপিকস ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করা হবে। তো আমাদের এই দেখেন আমাদের অনেক 7টি লিখছে বনলতা সেন, এটা এখন না লিখছে এই যে আমাদের নাসির স্যার, ইন্টারন্যাশনাল মানের বাংলার টিচার, আমার খুবই পছন্দের, আমার বড় ভাই। দেখেন আমি আজকে ভাইয়ের এই শার্ট খুলে নিয়ে যাবো, আরে কি সুন্দর টকটকা লাগতেছে মাশাআল্লাহ। এরকম আমি তরমুজ দেখে আসলাম নিচে, এরকম তরমুজের কালার বের হয়েছে, দেখছেন? পিঙ্ক, মানে ক্যামেরাতে আবার পিঙ্ক দেখাচ্ছে, দেখছেন? লাল শার্ট। মহাদেশ ভিত্তিক ক্লাস আছে। আচ্ছা, মহাদেশ ভিত্তিক হবে, ক্লাসও হবে কালকে থেকে হবে 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 হবে, তবে সেটা পেইড বেজে সেটার উন্মুক্ত করা হবে না, বুঝছেন? উন্মুক্ত করা হয় মানে একদম যেগুলা সহজ। তাহলে এটা আপনাদের আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, যার নাম ঘোষণা করা হবে ওনা আপনি একটু প্লিজ ইয়া করবেন, নাম্বার টাম্বার দিয়ে দিবেন, আমরা বলে দিব। হ্যাঁ, আচ্ছা, সর্বোচ্চ আজকে যে এই উত্তরগুলো যে পারলেন, বইটা চলে যাবে মেহের স্যারের বইটা, টেনশন আর কোনো কারণ নেই। আর ক্লাসটা কেমন লাগলো, কেমন ভাবে ক্লাসটা এনজয় করলেন সেটা একটু বলেন। অনেকে আমি দেখেছি কমেন্টের ভিতরে অনেকে বলতে, স্যার এখন ছেড়ে দেন, তোমাকে তো কেউ ধরে রাখিনি, প্লিজ আমাকে এখন ছেড়ে দেন, এমন ভাবে বলছে মনে হয় রাস্তার ছিনতাইকারীরা ধরছে। ছেড়ে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, মানে এটাই কিন্তু মানে এমন ভাবে কমেন্ট গুলা করতেছিল, মানে মনে করে কেউ হয়তো ধরে রেখেছে তাকে যে ছেড়ে দে, মানে এখন ছেড়ে দেন। এরকম কমেন্ট করার কোনো দরকার নাই যে স্যার আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, যে ক্লাস করবেন না সে চুপ করে চলে যান। আবার একজন লিখছেন, স্যার আমার না ঘুম পাচ্ছে। ক্লাস করে রে ভাই, চাকরির টেনশনে যারা বেকার, যাদের একটা চাকরি নাই, এদের আবার ঘুম আসে কোথা থেকে আমি বুঝি না। এদের ঘুমটা আসে কোথা থেকে? একটা জব নাই, আপনার একটা চাকরি নাই, বেকার, এই সামনে ঈদ, মানে আপনি লজ্জায় বাড়ি যেতে পারেন না, পাড়াপতি মুখ দেখতে পারে না। আমাদের এই যে মাউসি থেকে 42 দিনের বন্ধ দিছে সামনে, 42 দিন বন্ধ। তো 42 দিনে আমি হিসাব করে দেখলাম, ধর 45 দিনে বেড়েছে, তাহলে 40 আর 15 কত হয় ভাই? 40, 50, 55, 55। আর আমি বোনাস পাবো 24,100, তাহলে কত হলো? ঈদের বোনাস পাবো, ঈদের মধ্যে চলে যাবে যে, তাইলে প্রায় 80,000 টাকা কোনো কিছু না করেই পাইতেছি। তাহলে আমি না রেস্টে যাব, আমি না চিল করব, আমি না ঘুরতে যাব, তাই না বলেন? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে তো যাবে মিহির স্যার। হ্যাঁ, তাই না? 80,000 টাকা পাইতেছি, তোমরা কেন যাবা? ডিউটি না কইরা, যে 45 দিন বন্ধ থাকবে, তাহলে ডিউটি না করে পাবো না? তাহলে আপনারা চিল করেন কেমনে? আপনাদের ঘুম আসে কেমনে? সেটাই তো বুঝি না। এখানে দেখেন, আসলে মিহির স্যার যে এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে সরকারি চাকরি করার সুবিধা, তিনি যে বন্ধ পাচ্ছেন এবং যে ঈদের বোনাস পাচ্ছেন, তাতে তিনি দেখাচ্ছেন যে আমি শুধু শুয়ে শুয়েই 80,000 টাকা পাচ্ছি রমজান মাসে। কিন্তু চিল করবে সে কক্সবাজার যাবে, চিল করবে, মানে আর তো কিছু আছে, থাইল্যান্ডে যাবে, বিভিন্ন জায়গা আছে, সেখানে সে যাবে। সাজেক যেহেতু যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আগুন লাগছে ওখানে আর যাবে না। সাজেকে যেহেতু আজকে দেখলাম আগুন লাগছে, এই জন্য তো ওটা ক্যান্সেল। হ্যাঁ, ওটা ক্যান্সেল। এখন দেখেন আপনাদেরকে, হ্যাঁ হজে যাইতে হবে। তো এই জন্য আমি মনে করলাম যে আপনারা কেন এই কাজটা করেন বলেন? এই রমজান মাস রোজা রাখবেন, 30টা রোজা রাখবেন, এটা হলো এক কথা। রোজা রাখবেন, আল্লাহর কাছে তওবা করবেন, যে যা 14 ফেব্রুয়ারি যা যা করছেন এগুলো আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যেন মাফ করে দেয়, যেন 2025 সালের ভিতরে যেন একটা চাকরি নিতে পারেন। এই আল্লাহর কাছে বলেন যে আমি যেন 2025 সালে চাকরি নিতে পারি। যেহেতু আপনারা জেনেই গেছেন যে প্রাইমারি সার্কুলার কিন্তু অলরেডি আসতেছে একটা, মাশাআল্লাহ আমাদের নিবন্ধনও আসবে, টেনশন আর কোনো কারণ নাই, বড় বড় সার্কুলারগুলো চলে আসবে, কিন্তু আপনাদের একটু প্রস্তুতি নিতে হবে। আজকে আমি যে প্রশ্নগুলো দেখলাম ভাই, এই প্রশ্নগুলো কিন্তু আমি বিসিএস এ পড়েছি, এগুলো অধিকাংশই বিসিএস এর সাথে রিলেটেড। যে প্রশ্নগুলো যে করা হলো, এই প্রশ্নগুলো অনেকেই পারে না। হ্যাঁ,
আর এগুলো যেগুলো এই আসবে না, প্রশ্নগুলা ওগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলো পড়েন না, আপনারা অনেকে আছে সাম্প্রতিক নিয়ে পড়ে থাকেন। ওরে ভাই সাম্প্রতিক আসে ভার্সিটি এডমিশনে, কিন্তু সাম্প্রতিক আর কয়টা আসো, টুকটাক সাম্প্রতিক সবাই পাবে। সাম্প্রতিকতা আলোচনা করে হ্যাঁ, দিচ্ছি স্যার। কিন্তু এর ভিত্তি আওতো করে দিয়ে স্যার, কিন্তু এই জিনিসগুলো থেকে হুটহাট করে একটা প্রশ্ন ধরে আমাদের দেয়। বলেন যে আমরা কিন্তু ঈদের মধ্যেও সরি রোজার মধ্যে আমরা কিন্তু সেহরি খায় ক্লাস নেব ইনশাল্লাহ। হ্যাঁ, এবং নিয়মিত সেহরি অবশ্যই। খায় আমরা কিন্তু ঘুমাবো না, ফজরের নামাজটা পড়েই ক্লাস শুরু হবে, আমাদের ক্লাস চলবে ধুমধারাক্কা। মানে এই রমজান মাসে হ্যাঁ। শয়তান, আচ্ছা রমজান মাসটা এমন ভাবে পালন করবো আমরা, শয়তান এমনি আপনাদের দাগা দিবে রমজানে, ঠিক আছে? ও চাইবে রোজা না রাখো। না আমি এইবার রমজানে কি করব, আমার তো ছুটি এখন, আমি হুম। হচ্ছে এই রমজানে স্যার, হুম হুম। রমজানে আপনার হচ্ছে নামাজ তারাবির নামাজ পড়ে বইয়ের কাজে বসবো, একদম একদম। সেহরি পর্যন্ত বই কাজ করব, এবার আর মাঝে break মাঝে আছে। তাহাজ্জুদের নামাজ পড়বো। এরপর মাশাআল্লাহ। ফজরের নামাজ টামাজ পড়া, যদি যেদিন কাজ থাকবে না ওই ওই দিন দেখেন এক আপু একটা বলছে দিন আমি ক্লাস তো নেই। মিহির স্যারকে রাতে স্বপ্নে দেখছি। মাশাআল্লাহ, কি উল্টা পাল্টা এসব। আর ভাই আমি করছি ভাই, উনি লেখছে যে ওই যে দেখেন আরে না, ববি ওই যে লিখছে, পড়াচ্ছি আমি তো। তো মিহির স্যারকে না, না, স্বপ্নে না, দেখছি। শোনেন, আপনি বুঝেন নাই। আমাদের বই তো এই যে বইয়ের দেখেন আপনারা কইছে যে বই না, স্বপ্নে না। দেখছে। বইয়ের কইছে আমি তো মিহির ব্যক্তির স্যারকে স্বপ্নে সামনে দেখেছি। সব সব জায়গায় ভাই ছবি আমারও আছে। তো বলে ভাই, না, না, আমারও তো বলে, কিন্তু দেখেন না, বলছে। এটার উনি যেটা বলছে ইন্টেনশন ভালো, কিন্তু খারাপ বলেনি কেন। হ্যাঁ। এই যে আমাদের একটা বইয়ের পিছনে ছবি আছে, এ ধরনের এই ছবি এরকম করে বুকে নিয়ে ঘুমায়, পড়তে পড়তে ঘুমায় গেছে। ও দেখতে স্বপ্ন হবে। দেখছে। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের ক্লাস তার মানে এই বই বুকে নিয়ে ঘুমায় মেয়েরা, পড়তে পড়তে ঘুমায় না, কি যে বুকে বলে। নিয়ে ঘুমায়। কি কয় শিওর আপনি? এইখানে এমন কে আছে যে এটা এরকম করে বুকে নিয়ে ঘুমায় না, পড়ে না, এটা কে আছে? মিহির স্যারকে বুকে নিয়ে ঘুমায় না, তো বই এই নিয়ে ছবি ঘুমায়। আমার বুকে, এই ছবি তো আছে, তো ছবি ও। সবাই তো ঘুমায় তাই না? ছবি সহ ঘুমায়। তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার আছে কিন্তু স্যার, এই যে ক্লাস করতে করতে যদি কেউ ঘুমায় যায়, তো স্বপ্নে তো দেখতো মানুষ যেটা করে ওটাই না স্বপ্নে দেখায়, আপনি তো জানেন বাংলায়। ও আচ্ছা তাই? হ্যাঁ। না স্বপ্ন তো স্বপ্নে, অনেক তো রোমান্টিকও দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে, কি দেখতে পারে এটা তো আমরা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, যাই হোক ওই যে দেখেন ওই আরেকজনের কি দেখছেন আপু, মিহির স্যার কিন্তু বিবাহিত, ওই দেখো আপনার আবার বিবাহিত বানাই দিছে। আচ্ছা যাই হোক, স্বপ্ন ওটা দেখতেই পারেন, রমজান মাসেও দেখেন, কোনো সমস্যা না। ও স্বপ্ন দেখাই যায়, স্বপ্ন আমরা প্রতিনিয়তই দেখি। আমি তো নাসি স্যার গাড়ির ভিতরে ঘুমাই, ওই গাড়ির ভিতরে ঘুমাইলেও রোমান্টিক স্বপ্ন দেখি। আমি অল টাইমই রোমান্টিক স্বপ্ন দেখি, কোনো সমস্যা না। ওটা স্বপ্ন দেখবেন, ওটা দেখতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে এই রমজান মাসটা কাজে লাগান, এই রমজান মাসটা অবশ্যই বেশি কাজে লাগান। কারণ কি, এই কারণ একটাই, এই রমজান মাসে দেখবেন অনেকে পড়াশোনা করবে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ওরা অন্য কাজে ব্যস্ত থাকবে, শয়তান ওদের ধোকা দিবে। আমরা ওই ধোকার ফাঁদে পা দিব না, আমরা রমজান মাসে পড়াশোনাটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেবো। অর্থাৎ রমজান মাসে আপনাদের ক্লাস সংখ্যা আরও বাড়িয়ে দিব, অর্থাৎ আপনাদেরকে আরও পেনিকের ভিতরে রাখবো, যাতে আপনি কি করতে পারেন, ক্লাস করেন। অর্থাৎ তারাবি নামাজের আগে একটা ক্লাস নিব, এবং তারাবি নামাজের শেষে রাতে একটা ক্লাস নিব, এবং ফজরেও আমরা ক্লাস নেব, সেহরির পরেও ক্লাস নেব, যাতে আপনাদের ব্যস্ত রাখা যায়। যতই আপনাদের ব্যস্ত রাখি ততই মানে অন্যদিকে মন ডাইভার্ট আপনাদের হবে না হবে না হবে না। রমজান মাসে এই যারা মনে করেন চ্যাটিং ফ্যাটিং করেন টরেন, এগুলো বন্ধ করবেন। রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, এই জন্য যে যা ভুংভাং করেন এগুলো সব কিছু বাদ দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ যাতে আমাকে 2025 সালের ভিতরে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি যাতে একদম পরিপূর্ণ ভালো হতে পারি। ঠিক আছে, এই দোয়াটা সবাই আল্লাহর কাছে চাবেন। আর 30টা রোজাই সবাই রাখার চেষ্টা করবেন, একদম 30টা রোজা আমরা রাখবো, তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আমাদের অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রাখবে। তাই তো স্যার, আপনাকে নাকি পুলিশ ছিনতাই করে ভেবে ধরে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, সবাই ভালো হয়ে যান। মোহাম্মদ আকবর লিখছে, স্যার লাল শার্ট পরা স্যার অনেক লু, কি লু বুঝি টুঝি না, লু কি। আচ্ছা যাই হোক, শোনেন, এতক্ষণ স্যার নিবন্ধনে স্কুল যারা চাকরি হয়েছে তাদেরও কি 45 দিন বন্ধ? হ্যাঁ, সবারই বন্ধ, স্কুল কলেজ সবারই বন্ধ। তবে এই জন্য আমি কেন বলি জানেন, যে তোমরা মানে শিক্ষা ক্যাডার যারা আছে তারা মানে যে পরিমাণ রিল্যাক্স মুডে থাকে, বাংলাদেশে অন্য কোনো চাকরিতে কোনো রিল্যাক্স নাই। এই জন্য এডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, অন্য অন্য ক্যাডারে যারা চাকরি করে তাদের কিন্তু কোনো বন্ধ নাই, তারা হলো মানে প্রতিদিন কাজের পর কাজ থাকে। কিন্তু শিক্ষা ক্যাডার যারা জব করে তারা রিল্যাক্স মোডে থাকে, একদম রিল্যাক্স। দেখেন কতদিন বন্ধ পাইলো। এবং যারা প্রাইমারি জব করবে তারাও রিল্যাক্স মোডে আছে, এবং যারা নিবন্ধন দিয়ে স্কুল কলেজে যারা চাকরি করে তারাও রিল্যাক্স মোডে, ঘরে বসে বসে শুধু বেতন খাবে আর কোনো কাজ নাই। আপনি দেখবেন প্রাইমারি যারা চাকরি করে তারা যে কি পরিমাণ ছুটি পায়, স্কুল কলেজে যারা চাকরি করে মারাত্মক ছুটি পায়, যা অন্য কোনো জবের ক্ষেত্রে এতগুলা ছুটি কখনোই পায় না। আপনি দেখবেন এই রমজানে যারা ব্যাংকে চাকরি করে তাদের জীবন যৌবন শেষ হয়ে যাবে, একেবারে জীবন যৌবন শেষ হয়ে যাবে ব্যাংকে তাদের প্রেসারে। মানে দেখবেন একদম মানে মোটা শরীরে কাঙ্গার হয়ে যাবে ব্যাংকে চাকরি করতে করতে। কিন্তু একমাত্র রিল্যাক্সের চাকরি দেখবেন এই শিক্ষক যারা আছেন সম্মানিত, তারা রমজান মাসটা রিল্যাক্সে তারা রোজা রাখতে পারবেন,
রিল্যাক্স মোডে থাকতে পারবেন। এই জন্য সবাইকে বলি, যাদের টার্গেট প্রাইমারি পরীক্ষা, যাদের টার্গেট শিক্ষা ক্যাডার, এরকম চাকরিগুলো করেন। বিসিএস জন্য প্রস্তুতি নেন। 47তম বিসিএস আমাদের অ্যাপ্লাই শেষ হয়ে যাচ্ছে, আর 27 তারিখ পর্যন্ত আছে। যারা এখনো অ্যাপ্লাই করেন না, মানে অবশ্যই আপনারা 47তম বিসিএস অ্যাপ্লাইটা সেরে ফেলবেন। আর বিসিএস এর জন্য নিয়মিত পড়াশোনা করেন, রুটিন মাফিক পড়াশোনা করেন। অগোছলভাবে কখনো বিসিএস পড়াশোনা করবেন না। আর 48তম বিসিএস যাদের টার্গেট, তারা 48 বিসিএসটা সুন্দর মতো করেন, গুছালো পদ্ধতিতে পড়েন। আমাদের যে 48তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচটা আছে, এই ব্যাচের ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা বিগ বস যে টিচারগুলো আছি, ওই টোটাল টিচার প্যানেলই কিন্তু সেখানে ক্লাসগুলো নেয়। ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন, তাহলে বিশেষ পরিস্থিতিটা হয়ে যাবে। এছাড়া যাদের মূল টার্গেট একটা প্রাইমারি ছোট্ট একটা চাকরি, এই ছোট্ট চাকরিটার জন্য অবশ্যই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সটায় ভর্তি হবেন। আর 11 থেকে 20তম গ্রেডের জন্য যারা ছোট ছোট চাকরি পরীক্ষা দেন, তারা 11 থেকে 20তম গ্রেড ফাউন্ডেশনে ভর্তি হবেন। আর যারা নিবন্ধনের টার্গেট নিচ্ছেন, তারা নিবন্ধন প্রিলি লিখিত দুইটা একসাথে করবেন। আমি বারবার বলি, যারা নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা বারবার ফেল করেন, তাদেরকে বলবো অবশ্যই প্রিলির পাশাপাশি লিখিতটাও করে ফেলেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বেগো ভাই, ও বন্ধু, লাল তরমুজ নাকি গোলাপি নাকি টমেটো হবো? আবরার ভাই কই গেল? প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, আপনারা যে এই আমাদের ক্লাসগুলো করেন, আমাদের ফ্রি ক্লাসগুলো করেও অনেকে চাকরি হয়ে যায়। 100-তে 100 স্যার। ফাউন্ডেশন কোর্স ফি কত টাকা? ফাউন্ডেশন কোর্স হলো বিসিএস যদি ভর্তি হন 48-এ, আপনাকে 50% চার্জ হতে 4000 টাকা পে করতে হবে। আর যদি 47 বিসিএস ভর্তি হন, তাহলে আপনাকে 3000 টাকা থেকে মাইনাস গিয়ে আপনাকে 2000 টাকা পে করতে হবে। সাথে কিন্তু বই কিন্তু অবশ্যই আছে আমাদের। আর প্রাইমারি ফাউন্ডেশনে যদি ভর্তি হন, তাহলে আপনাকে 50% ডিসকাউন্টে কিন্তু আজকে ভর্তি চলতেছে 3000 টাকা থেকে মাইনাস 1500, তার মানে 1550 টাকা দিয়ে আপনি করতে পারবেন। 11 থেকে 20তম গ্রেডও করতে পারবেন, লিখিত করতে পারবেন 1500 টাকায়। ওকে 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 ওকে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ইনবক্সে। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো ধরনের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। পড়াশোনা করতে হবে রুটিন মাফিক পড়াশোনা। দেখেন, আমরা কিন্তু যারা পেইড ব্যাচে ভর্তি আছেন, একাধারে তারা পেইড ব্যাচের ক্লাস করতেছে, একাধারে তারা ফ্রি ক্লাস করতেছে। দুইভাবে প্রস্তুতি হচ্ছে। কিন্তু এভাবে যদি আপনি প্রস্তুতি নিয়ে একটা সুন্দর একটা হ্যান্ডনোট যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা আপনি টিকে যাবেন। যে কোনো চাকরি পরীক্ষায় আপনি টিকে যাবেন। ক্লিয়ার? ঢাকায় আপনাদের কোচিং সেন্টার কোথায় বিসিএস এর জন্য? আমাদের ঢাকাতে মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 3য় তলা। আমাদের বিশাল এখানে লাইব্রেরি আছে। সরাসরি অফলাইনে ডিজিটাল বোর্ডে আপনি সরাসরি আমাদের ক্লাস করতে পারবেন, এবং সব শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। আমাদের বিশাল ফ্লোর। আপনারা এখানে আমাদের ফ্লোর, এখানে 2টা ফ্লোর আছে। এখানে 3 তলা 4 তলা আমাদের টোটাল ফ্লোরটা সামাদ ম্যানশন 3য় এবং 4র্থ তলা। আপনারা চলে আসবেন মিরপুর 10। যারা অফলাইনে ক্লাস করতে চান সরাসরি আমাদের, যারা সামনে থেকে ক্লাস করতে চান, যারা লাইব্রেরি সুবিধা পেতে চান, তারা অবশ্যই চলে আসবেন মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 3য় এবং 4র্থ তলা। এছাড়া অফলাইন আমাদের সারা বাংলাদেশে যে শাখাগুলো আছে, এই শাখাগুলোতে আপনি সরাসরি ভর্তি নিশ্চিত করতে পারবেন। দেখি ইনশাল্লাহ ট্রেড ইনস্ট্রাক্টর রিটেন কোর্স আছে কি? হ্যাঁ, ট্রেড ইনস্ট্রাক্টর রিটেন কোর্স আছে আমাদের। এটার 11 থেকে 20তম গ্রেডটা করবেন। এখানে প্রিলি লিখিত উভয় স্টাইলই ক্লাস হয়। এই কোর্সটা করেন, 11 থেকে 20তম গ্রেডের ক্লাসটা করেন, ফাউন্ডেশন একদম কমপ্লিট এবং বই সহ আমরা বই আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দিই, এবং ওই বইগুলো পড়বেন আর আমাদের ক্লাসগুলো করবেন। ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি সাফল্য লাভ করবেন। দেখি আর কোনো স্যার ম্যাথ ক্লাস চাই? ওকে, ম্যাথ ক্লাস আগামীকাল মমিনুল স্যার ম্যাথ ক্লাস নেবেন আপনাদের। আগামীকাল ম্যাথ ক্লাস মমিনুল স্যার নেবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর কোনো প্রশ্ন ভর্তি সংক্রান্ত? আর যদি কোনো কোর্স সম্পর্কে স্যার আমি কি মেনশন দিছি, বইটা দেন তাড়াতাড়ি, রিক্তা। ওকে বেবি, পেয়ে যাবা। কার্তিক চন্দ্র স্যার আদাব। সাইদুল স্যার জব মেডিসিন আছেন না? নেই নেই। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আচ্ছা, এসি বন্ধ করছো? আচ্ছা, যাই হোক, আপনারা এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রশ্ন যে স্যার যে পড়াইলো, কত সুন্দর। আজকের এই ক্লাসটা থেকে অনেকের উপকার হলো না? এই যে মিহির স্যার যেভাবে পড়ায়, এত সুন্দর করে আমাদের মিহির স্যার পড়ায়, শাহিন স্যার পড়ায়, আমাদের যে জিকে স্যার আছে, আমাদের সবুজ স্যার আছে, আমাদের সোহেল স্যার আছে, আমাদের তারপরে আমাদের যে ইকরাম স্যার আছেন, আমাদের যে জিকে, তো আমাদের টিচারের তো অভাব নাই। জিকে তো আমাদের শরীফ স্যার আছেন, উনি আন্তর্জাতিক বিষয়াবলী পড়ান। সবুজ স্যার আছেন, আন্তর্জাতিক বিষয়াবলী পড়ান। আমাদের জিকে স্যাররা সবাই সবাই যার যার জায়গা থেকে সবাই বস। জিকে একটা বড় একটা পার্ট হলো, বিশেষ করে বিসিএস পরীক্ষায় 70 নম্বর, প্রিলি পরীক্ষায় বিসিএস 70 নম্বর একটা জিকে। এখানে কিন্তু
নম্বর 70-এর ভিতরে আপনি যদি 60-65 নম্বর রাখতে পারেন না, বিসিএস পরীক্ষা অনেক দূর এগিয়ে থাকবেন। এবং প্রাইমারি পরীক্ষায় 20 থেকে 22টা প্রশ্ন কিন্তু আসে আমাদের এই জিকে থেকে, এবং নিবন্ধন পরীক্ষায় কিন্তু 20 থেকে 22টা প্রশ্ন জিকে থেকে আসে। এবং এই জিকেটা অনেকে ডাব্বা মারে, কারণ যেহেতু অনার্স মাস্টার্সে এগুলো পড়ে না, এই জন্য ডাব্বা মারে। এই জন্য জিকেটা টেকনিক দিয়ে বিভিন্ন ওয়েতে কিন্তু এগুলো মনে রাখতে হয়, কারণ এইগুলো জিকেগুলো কিন্তু আবার ভাইবা বোর্ডেও কিন্তু ধরে। আপনি ভাইবা বোর্ড ফেস করতে গেলেও আপনাকে কিন্তু জিকে সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। স্যার দেখি স্যার, অফলাইন প্রাইমারি ফাউন্ডেশন কোর্স ফি কত ডিসকাউন্টে? অফলাইনে প্রাইমারি 5,000 টাকায় ভর্তি হতে পারবেন। আগামীকালের ভিতরে যদি ভর্তি হতে পারেন, আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় 5,000 টাকায় ভর্তি হতে পারবেন। ফাউন্ডেশন কোর্সে প্রাইমারিতে 5,000 টাকা কোর্সে ভর্তি হতে পারবেন। ওটা 8,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট। দেখি আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? শোনেন, জব মেডিসিনের সাথে থাকেন, 2025 সালে জব একটা হবে, এটা নিশ্চিন্তে থাকেন। কারণ আমরা যেভাবে পড়াই, আপনি নামকরা অনেক ব্র্যান্ডের কোচিংয়ে ভর্তি হয়েছেন, কেউ 14,000, 18,000, 12,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। একটু হিসেব করে দেখেন তো মাসের ভিতরে কয়টা ক্লাস পান। আর একটা হিসেব করে দেখবেন সেখানে যে টিচাররা নেন, জব মেডিসিনে যেসব টিচাররা নেন, ওই রকম টিচার আছে কিনা একটু যাচাই করবেন। যাচাই করে তারপর জব মেডিসিনে পা রাখবেন। ওকে, যাই হোক, যারা এতক্ষণ আমাদের লাইভ ক্লাসটা দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আবার সবার সাথে। যারা এখনো ভর্তি হন নাই, যারা অফলাইনে ভর্তি হবেন, তারা সরাসরি অফলাইনে আমাদের ভর্তি হতে পারবেন। আর যারা অনলাইনে ভর্তির জন্য আপনারা করছেন, তারা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভর্তি হতে পারবেন। আমাদের হটলাইন নাম্বার যেগুলো দেওয়া আছে পেজে, সেই হটলাইন নাম্বারে কল দিলে আপনি আপনার ভর্তি নিশ্চিত করতে পারবেন। 1 থেকে 2 দিনের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত বইগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।